থেকে দেওয়া হয়েছে। রাজ্যের মাননীয় তথ্যমন্ত্রীর কাছে যারা যারা গেছে উনি দেদারভাবে দিয়ে দিয়েছেন এবং আরো উনি বলেছেন আরো আনলে আরো দেবেন, আরো রাখলে আরো দেবেন। প্রেস ক্লাবকে আধুনিকীকরণ করা হয়েছে, এসিসি তো তার নিয়ন্ত্রিত প্রেস ক্লাব করা হয়েছে। এখন সাংবাদিকরা আসলে বিনা পয়সায় এখানে থাকেন। ক্যান্টিন হয়েছে, ভালো ক্যান্টিন হয়েছে এবং বাংলাদেশ থেকে যারা সাংবাদিকরা আসেন তারাও এখন বিনামূল্যে আমাদের এখানে প্রেস ক্লাব ইউজ করেন। আমাদের সাথে জাতীয় প্রেস ক্লাবের একটা মৌ আছে, এটা আগেই করা হয়েছিল। এখান থেকে যেসব সাংবাদিকরা জাতীয় প্রেস ক্লাব দিল্লিতে যান সব অ্যাক্সেস আপনারা ভোগ করতে পারবেন। সবকিছু ওনারা যা পান আমাদের সাংবাদিকরাও দিল্লিতে গিয়ে তা পেতে পারেন। শুধু আমাদের প্রেস ক্লাবের কার্ডটা নিতে হবে। শুধু সাংবাদিকদের পেনশনের কথা ভাবা হয়নি বর্তমান সরকার, সাংবাদিকদের পরিবারের কথা ভেবে ফ্যামিলি পেনশন চালু করেছে। একজন সাংবাদিকের যদি আর কোনো আর্নিং মেম্বার না থাকে ওর ফ্যামিলি যাতে একদম ভেসে না যায় তার জন্য ফ্যামিলি পেনশন চালু করা হয়েছে। সাংবাদিকদের মূল সমস্যা হলো চিকিৎসার সমস্যা, এটার কথা ভেবেও হেলথ ইন্স্যুরেন্স বছরে 3 লক্ষ টাকা 80-20 শেয়ারে করা হয়েছে। এটা কিছুদিনের মধ্যে কার্যকর করা হবে। সবচেয়ে বড় জিনিস যেটা হলো, আমরা যারা শেখর দত্ত যারা আছেন বা যারা শোভন ভট্টাচার্যের মতন সিনিয়র, প্রবীণ সঞ্জীব দা আছেন, এখানে অনেক সিনিয়র সাংবাদিক আছেন, জয়ন্ত আছেন, প্রদীপ দ্বারা আছেন। আগে কখনো সবাই এক ক্যাটাগরি ইলেকট্রিশিয়ান কার্ড পেত, নতুন ইলেকট্রিশিয়ান রুলস করে এখন ভেটারান, ডিস্টিংগুইশ সব করা হয়েছে। যারা প্রবীণতম তাদের ডিস্টিংগুইশ দেওয়া হয়েছে, যারা ভেটারান হয়েছে একটা গাইডলাইন আছে তাদের ভেটারান দেওয়া হয়েছে, সিনিয়র দেওয়া হয়েছে। তো টোটাল এই সরকার আসার পর সাংবাদিকদের একটা টোটাল পরিকাঠামো গড়ে তোলার একটা চেষ্টা করা হয়েছে এবং অনেকটা কাজ সম্পন্ন হয়েছে। হ্যাঁ, বাকি আছে, বাকি নিজে তা নয়, বাকি আছে। যেমন আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো আমাদের হাউসিং এর একটা দীর্ঘদিনের দাবি ছিল এবং এই হাউসিং এর দাবিটা আপনি যদি আমাদের পূরণ করে দেন, অনেক সাংবাদিক আছে একদম হোমলেস, একদম ল্যান্ডলেস, তারাই সেই সুযোগটা পেতে পারে। এটা জায়গাও আমরা দেখে রেখেছি, জায়গাও আছে। এটা অনেক দিনের একটা প্রসেস চলছে, এটার কোনো জট খুলছে না, এটা কোনো সমাধান হচ্ছে না। আশা করবো আপনার যে পজিটিভ দৃষ্টিভঙ্গি সাংবাদিকদের প্রতি, এই জটটা খুলে যাবে। আশা করবো আপনি এই ব্যাপারে যদি ব্যক্তিগতভাবে যদি একটু হস্তক্ষেপ করেন তাহলে সাংবাদিকদের যে সমস্যাটা, আবাসনের সমস্যাটা সমাধান হতে পারে। আজকে আমাদের মধ্যে অনেক বিষয়ে আপনারা জানেন যে অনেক বিষয়ে অনেক রকমের মতভেদ থাকে, কিন্তু মতভেদ থাকলেও আমরা কিন্তু একটা প্ল্যাটফর্মে থাকি। গণতন্ত্রে মতভেদ থাকাই বিষয়টা থাকবেই, গণতন্ত্রের মতভেদ। গণতন্ত্রের মতভেদ থাকা মানে আমরা কেউ কারোর বিরোধী না। আমাদের মধ্যে একটা বড় সংসার, আমাদের একটা ডিফারেন্স অফ অপিনিয়ন মাঝে মধ্যে থাকে, আবার আমরা একসাথে মিলে, যেহেতু আমাদের ইলেকশন করতে হয়, প্রেস ক্লাব একটা ইলেক্টেড বডি, এই কারণে মাঝে মধ্যে হয়, আবার আমরা ঠিক হই। এটা আজকের দিনে সাংবাদিকদের কাছে আজকের দিনে এটা কোনো বড় সমস্যা না, কারণ প্রেস ক্লাব এখন সম্পূর্ণ রাজনীতিমুক্ত। আমাদের কেউ ডিকটেট করে না, আমরা দাবি করি, দাবি করলে আমাদের পূরণ করা হয়। আমাদের কেউ বলে দেয় না যে প্রেস ক্লাব এইভাবে চলবে না, এইভাবে করতে হবে, প্রেস ক্লাবের ভিতরে কে থাকবে, গেস্ট হাউসে কে থাকবে না, ম্যানেজিং কমিটির কি সিদ্ধান্ত হবে, এগুলো আমাদের কেউ ডিকটেট করে দেয় না। ম্যানেজিং কমিটিতে সর্বসম্মতভাবে আমাদের সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, ভুল ত্রুটি হয়তো আমাদের হতে পারে, হলে আমরা আবার সংশোধন করি। তো আজকে প্রেস দিবস উপলক্ষে আমি প্রেস ক্লাবের সম্পাদক হিসাবে আমি শুধু
সাংবাদিকদের মধ্যে যাতে আমরা যারা আছি আমরা যাতে সবাই একসাথে, কারণ যার যার পেপার, যার যার চ্যানেল, যার যার দৃষ্টিভঙ্গিতে চলে, কিন্তু আমরা পেশাগত স্বার্থে, অধিকারের স্বার্থে যাতে আমরা একসাথে থাকতে পারি। কারণ আমাদের যে এতগুলো দাবি বর্তমান সরকার আসার পর এবং ইতিমধ্যে পূরণ করা হয়েছে, এটা আমার কাছে মনে হয় একটা বিশাল প্রাপ্তি। এর জন্য আজকে যারা এসছে আমি সবাইকে বলবো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা একটা হাতে তালি দিয়ে অভিনন্দন জানান। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তথ্যমন্ত্রীকে এইসব কাজ করে দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। ডক্টর মানিক সাহা মহোদয় প্রথমে শাল চাদর পরিয়ে সম্মান জানাচ্ছি আমরা শ্রী শেখর দত্ত মহাশয়কে। তারপরে আমরা সাংবাদিক হিসেবে 5,000 টাকার নগদ অর্থরাশি এবং মিষ্টি তুলে দিয়ে সম্মান জানালাম। এরপর আমরা মানপত্র তুলে দেব মহাশয়ের হাতে। আমাদের শেখর দত্ত মহাশয়কে আমরা যে মানপত্র তুলে দিলাম, রাজ্যের সংবাদপত্রের বিকাশ ও সাংবাদিকতার ক্ষেত্রে আপনার অনন্য অসাধারণ অবদান নিঃসন্দেহে আগামী প্রজন্মকে নতুন পথের দিশা দেখাবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা, ক্ষুরধার লেখনী, গঠনমূলক পর্যালোচনা, সামাজিক স্পন্দনকে মানুষের কাছে তুলে ধরার কাজে আপনি একজন নিরলস সমাজ সচেতন ব্যক্তিত্ব। রাজ্যের সংবাদপত্র জগৎকে উন্নত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে আপনার নির্ভীক সময়োপযোগী দায়িত্ব পালন আগামী দিনে এই রাজ্যে শুধু নয়, রাজ্যের বাইরেও পরিব্যাপ্ত হবে। এবারের জাতীয় প্রেস দিবস উপলক্ষে আপনার মতো একজন বরিষ্ঠ নির্ভীক সাংবাদিক ও নিবেদিত প্রাণকে সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত গর্ব করছি। আপনার সুস্থ ও দীর্ঘ কর্মময় জীবন আমাদের কাম্য। আপনাকে আমাদের সশ্রদ্ধ অভিনন্দন। মানপত্র তুলে দেওয়া হয়েছে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত মহাশয়ের হাতে। এবারে আরেক বরিষ্ঠ সাংবাদিক স্বপন কুমার ভট্টাচার্যকে আমরা সম্মান জানাবো। আমাদের এই মঞ্চে সম্মান তুলে দেবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়। আমরা এবারে সম্মান জানাচ্ছি শাল চাদর পরিয়ে শ্রী স্বপন কুমার ভট্টাচার্য মহাশয়কে। শাল চাদর পরিয়ে সম্মান জানাচ্ছি আমরা রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক শ্রী স্বপন কুমার ভট্টাচার্য মহাশয়কে। শাল চাদরের পর নগদ অর্থরাশি 5,000 টাকার অর্থরাশি সাংবাদিক হিসেবে আমরা তুলে দিলাম এবং মিষ্টি মুখ আমরা তুলে দিলাম, মিষ্টি তুলে দিলাম। এবারে মানপত্র আমরা তুলে দেব বরিষ্ঠ সাংবাদিক স্বপন কুমার ভট্টাচার্য মহাশয়ের হাতে। তুলে দিচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়। এরপরেই আমরা তাদের সম্মান জানানোর পর এই সংবাদ জগতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় প্রথমেই অরুণনাথ মহাশয়ের হাতে আমরা এক্রিডিয়েশন কার্ড তুলে দিলাম। এরপর শ্রোতারঞ্জন খেসা মহাশয়, আপনি যদি মহাশয় মঞ্চে আসছেন। শ্রী শ্রোতারঞ্জন খেসা মহাশয়ের পর শেখর দত্ত মহাশয় আমাদের মঞ্চে রয়েছেন। এবারে শ্রোতারঞ্জন খেসা মহাশয়ের হাতে আমরা এক্রিডিয়েশন কার্ড তুলে দেব। যারা 25 বছর বা তার বেশি সময় ধরে এই সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত, যাদের বয়স 65 বা তার বেশি। এবারে শেখর দত্ত মহাশয়ের হাতে আমরা তুলে দিচ্ছি এক্রিডিয়েশন কার্ড। তারপর সঞ্জীব দেব
সঞ্জীব দেব মহাশয়, সঞ্জীব দেব মহাশয়, প্রদীপ দত্ত ভৌমিক মহাশয়, তারপরে জয়ন্ত কুমার ভট্টাচার্য মহাশয়। তারা এই মুহূর্তে আমাদের এই প্রেক্ষাগৃহে উপস্থিত রয়েছেন। সঞ্জীব দেব মহাশয়ের হাতে আমরা তুলে দিলাম, তারপর প্রদীপ দত্ত ভৌমিক মহাশয়ের হাতে আমরা এক্রিডিয়েশন কার্ড তুলে দিচ্ছি। তারপরে পরিতোষ বিশ্বাস, পরিতোষ বিশ্বাস, শ্রী পরিতোষ বিশ্বাস মহোদয়ের হাতে আমরা এই কার্ড তুলে দিচ্ছি। তুলে দিচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়। এবারে জয়ন্ত কুমার ভট্টাচার্য মহাশয়ের হাতে আমরা তুলে দিচ্ছি এক্রিডিয়েশন কার্ড। আমরা এতক্ষণ দিচ্ছিলাম যারা সংবাদ জগতে 25 বছর বা তার বেশি অতিক্রম করে নিয়েছে এবং যাদের বয়স 65 বছর বা তার বেশি। এবারে আমরা 50 বা এবারে আমরা 50 বা তার থেকে বেশি 65 বছরের নিচে যাদের বয়স রয়েছে এবং যাদের এই অভিজ্ঞতা 20 বছর বা তার বেশি সময় ধরে যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত, তাদের মধ্যে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে শ্রী প্রণব সরকার মহোদয়। তাঁর হাতে আমরা তুলে দিলাম এক্রিডিয়েশন কার্ড। এবারে মানস পাল মহাশয়ের হাতে আমরা তুলে দিব এক্রিডিয়েশন কার্ড। তুলে দিচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। সঙ্গে রয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাশয় সহ অন্যান্য সকল অতিথিরা। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের হাতে আমরা দেববর্মা, তার হাতে আমরা প্রেস জ্যাকেট তুলে দেব। তুলে দিতে অনুরোধ করছি রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়কে। সঙ্গে রয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় সহ অন্যান্য সকল অতিথিরা। প্রথমেই ওয়েস্ট ত্রিপুরার হয়ে রঞ্জিত দেববর্মা চিনি ঘোরাঙের প্রতিনিধি। প্রেস জ্যাকেট আমরা তুলে দিলাম। সিপাহীজলার সাধন দেবনাথ স্যান্দন পত্রিকা, সাধন দেবনাথ স্যান্দন পত্রিকা তুলে দিতে অনুরোধ করছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়কে। প্রেস জ্যাকেট আমরা তুলে দিচ্ছি সাধন দেবনাথ মহাশয়ের হাতে। এরপরই গোমতী জেলা থেকে বিট্টু মজুমদার বর্তমান ত্রিপুরা, বিট্টু মজুমদার বর্তমান ত্রিপুরা তুলে দিতে অনুরোধ করছি রাজ্যের আগরতলা প্রেস ক্লাবের সেক্রেটারি শ্রী প্রণব সরকার মহাশয়কে। বিট্টু মজুমদারের হাতে আমরা প্রেস জ্যাকেট তুলে দিচ্ছি। তারপরই সাউথ ত্রিপুরার হয়ে অনুশ্রী ভট্টাচার্য লাইভ ত্রিপুরা তুলে দিতে অনুরোধ করছি তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব শ্রী পি কে চক্রবর্তী মহাশয়কে। অনুশ্রী ভট্টাচার্যের হাতে এরপরে নর্থ ত্রিপুরার হয়ে মৃন্ময় কান্তিনাথ নিউজ বাংলা ভাইস প্রেসিডেন্ট আগরতলা প্রেস ক্লাব শ্রী অরুণনাথ মহাশয়কে তার হাতে প্রেস জ্যাকেট তুলে দিতে অনুরোধ করছি। এরপরে ঊনকোটির হয়ে সুকান্ত চক্রবর্তী প্রতিবাদী কলাম, তার হাতে প্রেস জ্যাকেট তুলে দিতে অনুরোধ করছি তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা শ্রী রতন বিশ্বাস মহাশয়কে। সুকান্ত চক্রবর্তী প্রতিবাদী কলমের হয়ে সুকান্ত চক্রবর্তী। ধলাই জেলার জনার্ধন চাকমা ফোকাস ত্রিপুরার হয়ে জনার্ধন চাকমা, তার হাতে এই প্রেস জ্যাকেট তুলে দিতে অনুরোধ করছি শ্রী শেখর দত্ত মহাশয় এবং স্বপন কান্তি ভট্টাচার্য মহাশয়কে, রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক।
এবারে আরেকটা খোয়াইয়ের হয়ে পার্থ বিশ্বাস, খবর 24। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহাশয় তার হাতে এই প্রেস জ্যাকেট তুলে দিয়েছেন। আমরা মাত্র 8টি প্রেস জ্যাকেট এই মঞ্চে দিলাম আপনাদের, আর বাকি যেগুলো রয়েছে আর অনেক প্রেস জ্যাকেট রয়েছে সেগুলো হলের বাইরে অনুষ্ঠান শেষে আমরা আপনাদের হাতে তুলে দেব। তাদের বিগত দিনে সংবাদ জগতে ভূমিকার জন্য সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে। সম্মানিত শেখর দত্ত মহোদয়, উপস্থিত স্বপন ভট্টাচার্য মহোদয় এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি, আগরতলা প্রেস ক্লাবের সহ সভাপতি সম্মানিত অরুণ নাথ মহোদয়, আমার সামনে যারা রয়েছেন আমি দেখতে পাচ্ছি ভেটারেন জার্নালিস্ট, ডিস্টিংগুইশড জার্নালিস্ট, যাদেরকে সম্মাননা জ্ঞাপন করা হয়েছে অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের মাধ্যমে। আমাদের জয়ন্ত ভট্টাচার্য মহোদয়, সতীরঞ্জন খিসা মহোদয়, আমাদের সঞ্জীব দা, জয়ন্ত দেবনাথ, মানুষ দা ছিলেন, বা যারা মিডিয়া জগতে বিভিন্ন হাউস থেকে প্রতিনিধিত্ব করছেন, সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমার সারা রাজ্য থেকে যারা সংবাদপত্রের সঙ্গে যুক্ত বন্ধুরা এসেছেন তাদেরকেও আজকের এই অনুষ্ঠানে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি। এখানে প্রতিবারই আমরা তথ্য সংস্কৃতি দপ্তর এবং আগরতলা প্রেস ক্লাব যৌথভাবে এই প্রেস ডেকে পালন করে থাকি। প্রেস ডে মানে যারা সংবাদপত্রের সঙ্গে যুক্ত বা সাংবাদিকতার সঙ্গে যুক্ত, এই দিনটিতে তাদেরকে আমরা স্মরণ করে থাকি এবং তাদেরকে কি করে আরো মানসিক দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যাতে করে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে যাদেরকে আমরা জানি সংবাদপত্র বা সংবাদ মাধ্যম, সেই চতুর্থ স্তম্ভকে আরো শক্তিশালী করতে। এখানে এমন অনেক ব্যক্তিরা রয়েছেন যাদেরকে আমরা দীর্ঘদিন ধরে চিনি, জানি এবং দেখে এসেছি, এবং তাদের ক্যারিয়ারে, তাদের প্রফেশনে আমরা কখনো দেখিনি যে তারা তাদের আদর্শ থেকে সেখানে বিচ্যুত হয়েছে। আজকে সরকার বা দপ্তর, বিগত দিনেও আমরা সে সমস্ত ব্যক্তিদেরকে সম্মান জ্ঞাপন করেছি দপ্তরের তরফ থেকে, এবং আগামী দিনেও আমরা সেই ধারাবাহিকভাবে সেই প্রথাকে আমরা চালিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছি। আজকে যাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে, এখানে মঞ্চে যারা আছেন, শেখরদা, সম্মানিত স্বপন ভট্টাচার্য মহোদয়, আমরা উদ্যোগ নিয়েছিলাম যে বিগত দিনে কিভাবে তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা যায়, কিন্তু বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি। কিন্তু ধীরে ধীরে আমরা, যেমন বিগত বছর আমরা একটা বিশাল অংশের সংবাদ জগতের সঙ্গে যুক্ত যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, সিনিয়র সাংবাদিক বন্ধুরা, তাদেরকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছি। আবার এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সিনিয়রিটির দিক থেকে 1 এবং 2 জনকে দেব, এবং এতে করে প্রস্তাব আরো এসেছিল, কিন্তু আমরা বিভিন্ন দিক চিন্তা করে যে এবার আমরা শেখর দত্ত এবং স্বপন ভট্টাচার্যকে প্রদান করব, এবং আগামী দিনে আমরা অন্য জনরা যারা প্রস্তাব ছিল তাদেরকে আমরা চিন্তা ভাবনা করব কি করে তাদেরকে সম্মাননা প্রদান করা যায়। এর অর্থ এই নয় যে আমরা কাউকে খাটো করে দিচ্ছি। দপ্তরে, সরকারে কিছু বাধ্যবাধকতা থাকে, কিছু জিনিস মেনে চলতে হয়, সেই দিক থেকে বিচার করে, বিশ্লেষণ করে, বিবেচনা করে আমরা এবারকার সিদ্ধান্ত সেটা গ্রহণ করেছি। এখানে যারা উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুরা, বিশেষ করে আজকে আপনাদের দিন, আমি আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই প্রেস ডে উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীও বক্তব্য রাখবেন, এবং উনি বরাবর আমাকে বলেন যে সংবাদপত্র এবং সাংবাদিক যারা যুক্ত রয়েছে তার সঙ্গে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সঙ্গে, কি করে তাদেরকে আরো এম্পাওয়ার্ড করা যায়, কি করে তাদের আরো সামাজিক, অর্থনৈতিক যে বুনিয়াদ বা তাদের যে পরিকাঠামো, সেটাকে কি করে আরো উন্নত করা যায়।
এবং সেই দিক থেকে আমাদের সরকার এবং আমাদের দপ্তর আমরা কাজ করে চলেছি। এখানে প্রেস ক্লাবের মাননীয় সম্পাদক আছেন, আমার সঙ্গে যখন প্রায়ই কথা হয়, সাংবাদিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমাদেরকে বলেন, লিস্ট পাঠান, কাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করতে হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, আমাদের যখন ক্যাবিনেট সিদ্ধান্তগুলো হয়, বিভিন্ন সাংবাদিকদের যেমন অ্যাক্রিডিয়েশন, আমি আনন্দের সঙ্গে বলছি যে আমরা খুব শীঘ্রই এক দফা মিটিং হয়ে গেছে আমাদের। আমরা তার আগে মিটিং করে বিভিন্ন সাংবাদিক বন্ধুদেরকে উপস্থিতিতে হাউসের সঙ্গে কথা বলে আমরা বলেছিলাম যে 176 জন অ্যাক্রেডিটেড জার্নালিস্টরা রয়েছেন, আমরা সংখ্যাটা আরো বৃদ্ধি করতে চাই। কারণ আমরা যে হেলথ ইন্স্যুরেন্স করব, সেই হেলথ ইন্স্যুরেন্স আমরা যদি অ্যাক্রেডিটেশন না থাকে আমরা সেটা করতে পারছিলাম না। আমরা চাই টু গিভ ম্যাক্সিমাম কভারেজ। যারা গ্রামেগঞ্জে থেকে মফস্বল এরিয়া থেকে আসছেন তাদেরকে কিভাবে এই কভারেজের মাধ্যমে আন্ডারে নিয়ে আসা যায়। এবং এতে করে হাউসগুলো থেকে আমরা ইনভাইট করেছিলাম যে আপনারা নাম পাঠান। অনেকে বলেছিল যে আমরা এত ভেটারেন জার্নালিস্ট, এখন যদি নতুন কেউ আসে তবে আমাদের সেখানে সম্মানহানি হবে। কিন্তু আমরা তাদেরকে বুঝিয়ে যে প্রত্যেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে, কেউ সিনিয়র কেউ জুনিয়র, এতে করে একটা কার্ড নিয়ে কারোর সিনিয়রিটি চ্যালেঞ্জ হবে না। একটা কার্ড নিয়ে বরং আমরা বছরে যে 3 লক্ষ টাকা, সেই 3 লক্ষ টাকার যে আমরা ইন্স্যুরেন্সটা করতে চাইছি সেটা আমরা তাদেরকে কাভারেজ দিতে পারবো। আমাদের লক্ষ্যটা হচ্ছে মহৎ, যাতে করে বিনা চিকিৎসায় এ রাজ্যের কোনো সাংবাদিক অ্যাক্রেডিটেড জার্নালিস্ট যারা রয়েছেন তাদের যেন মৃত্যুবরণ করতে না হয়। এটাই আমাদের উদ্দেশ্য এবং আমি মনে করি দপ্তরের মন্ত্রী হিসাবে যেটা আমাদের উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য। এবং সেক্রেটারি আছেন, ডাইরেক্টর আছেন, এই ইন্স্যুরেন্স নিয়ে আমরা অনেক দূর এগিয়েছি। এবং আজকে আমি যেটা শুনলাম যে টেন্ডারে একটা কোম্পানি পার্টিসিপেট করেছে এবং আমি বলেছি, সেক্রেটারি সাহেব বলেছেন যে দেখে শুনে সেটাকে ফাইনাল করার জন্য। এবং খুব শীঘ্রই আমাদের মিটিং হয়ে গেছে, সিলেকশন ও প্রসেস চলছে। কিছু কিছু নাম যাদেরকে অনেকে চেনে না, কিছু কিছু নাম যাদের সঙ্গে সাংবাদিকতা বা সংবাদ মাধ্যমের কোনো যোগাযোগ নেই, এবং কিছু কিছু নাম যেগুলো নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেখানে অবজেকশন আসছে, সেই নামগুলো নিয়ে আমরা আবার রিভিউ করব, পুনরায় বিবেচনা করব। আমরা লিবারেল দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছি যে কি করে ম্যাক্সিমাম অ্যাক্রিডিয়েশন প্রদান করা যায়, কিন্তু যদি ক্রাইটেরিয়া ফুলফিল না করে তবে আমরা সেখানে কিছু করতে পারবো না। একটা বিশেষ অংশের সাংবাদিক বন্ধুরা তাদেরকে যুক্ত করা হচ্ছে বিভিন্ন হাউস থেকে। কারণ বরাবরই আমরা বলি আমাদের গভর্নমেন্ট, আমাদের মুখ্যমন্ত্রী এটা প্রো মিডিয়া। সাংবাদিক এবং সংবাদ মাধ্যমকে এই সরকারের আমলে যে পরিমাণ লিবার্টি প্রদান করা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, আমি এখানে আজকের সভাপতি যিনি, ওনাকে আমি বলছিলাম, উনি ভাষণ রেখে বলছিলেন, আমার দৃষ্টি আকর্ষণীয় করেছেন। কি বলছিলেন? যে তথ্যমন্ত্রীর কাছে আমাদের কিছু দাবি থাকবে, আমাদের কিছু দাবি দেওয়া আছে, সেগুলো যেন উনি দেখেন। উনি যখন আমার পাশে গিয়ে বললেন, আমি জিজ্ঞাসা করলাম যে দাবিটা কি স্পেসিফিক। উনি বলছেন যে না, দাবি তো মোটামুটি হয়ে গেছে, তো একটা দাবি আছে, সেই দাবিটা পূরণ করে দিলেই আমরা খুশি। কি? সংবাদপত্রের রেটটা, অ্যাডভার্টাইজমেন্টের রেটটা যদি একটু বাড়ানো যায়। আমি বললাম যে এটা বললেই পারতেন, কারণ যারা সামনে রয়েছে তারা ভাববে না জানি আরো কত দাবি রয়েছে। তা আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলছি যে আমরা আলোচনা হয়েছে, আমরা এটা ফিল করতে পারি, বুঝতে পারি যে বর্তমান যে রেট, সেই রেটে আজকের মার্কেট রেটে সমস্ত কিছুর দাম বৃদ্ধি পাচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে একটা শিল্প হিসেবে ভাবি সংবাদপত্রকে, তবে এটার রেট বৃদ্ধি হওয়া দরকার। আমরা আলোচনা করেছি এবং ডাইরেক্টর সাহেবকে বলা হয়েছে, ফাইল প্রসেস করা হয়েছে, এই রেটটাকে কি করে বাড়ানো যায়। আগামী দিনে আমরা খুব শীঘ্রই সেই সংবাদপত্রের অ্যাডভার্টাইজমেন্টের যে রেট সেটা আমরা বৃদ্ধি করব। আজকের এই সভা থেকে, প্রেস ডে উপলক্ষে আমাদের এই কর্মসূচি থেকে আমরা সেটা ঘোষণা দিয়ে যেতে চাইছি দপ্তরের তরফ থেকে। পাশাপাশি আপনারা বলুন, যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন বা
পেপারের যারা কর্ণধার এখানে রয়েছেন, অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন বাবদ আগে আপনারা কত টাকা পেতেন, এখন আপনারা কত পাচ্ছেন? ইউ জাস্ট আস্ক ইয়োরসেলফ যে আগে আমার প্রতিদিন কত অ্যাড পেতাম, মাসের শেষে কত পেতাম, বছরে কত পেতাম, আর আজকে আমরা কত পাচ্ছি। আগে এই দপ্তরের বাজেট ছিল 40 কোটি টাকা, আজকে এই দপ্তরের বাজেট প্রায় 100 কোটি টাকার কাছে চলে গেছে। গত এক বছরে 40 কোটি টাকা থেকে এই আইসিএ দপ্তরের বাজেট আজকে অলমোস্ট 100 CR, 100 কোটি টাকা। তো 100 কোটি টাকা যদি আইসিএ দপ্তরের বাজেট হয়, তবে টাকাটা কোথায় যাচ্ছে? মেজর একটা টাকা অ্যাডভার্টাইজমেন্ট বাবদ আপনাদের কাছে যাচ্ছে। আমি একটু সাইট এন এক্সাম্পল আমি আপনাদেরকে বলছি। আমাদের সুশাসন কর্মসূচি চলছে প্রতি ঘরে ঘরে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, এটা ওনার মস্তিষ্ক প্রসূত যে আমি চাই রাজ্যের সংবাদপত্রের কাছে, পত্রিকার কর্ণধারদের কাছে কিন্তু অর্থ যাক। তা আমি বললাম যে আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছি যথেষ্টভাবে, ফুল পেজ, হাফ পেজ, কোয়ার্টার পেজ আমরা তো দিচ্ছি। বলছে না, এই একটা আমাদের কাছে একটা সুযোগ রয়েছে, সেটা কি যে প্রতি করে সুশাসন আমাদের রাজ্য সরকারের যে কর্মসূচিগুলো বিভিন্ন দপ্তরের, সেগুলো মানুষের কাছে পৌঁছতে হবে। এতে করে যে আপনারা যে দেখছেন স্কাই বাস উপরের যে প্রতিদিন যে আমাদের যাচ্ছে প্রতিটা পেপারের উপরে, এটা ওনার মস্তিষ্ক প্রসূত। এবং আপনারা দেখুন একটা হাউসে প্রতিদিন এই যে একটা যাচ্ছে, এতে করে ফিনান্সিয়ালি আপনাদের কতটুকু বেনিফিট হচ্ছে। এবং এই কর্মসূচি আমাদের আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত চলবে, কারণ আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, এবং সেই দিনকে সুশাসন দিবস হিসেবে পালন করা হয়। এবং এই ডেতেই আমরা কালমিনেট করব সুশাসন দিবসের 25শে ডিসেম্বর সমাপ্তি অনুষ্ঠান হবে। তো স্বাভাবিকভাবে 25 তারিখ পর্যন্ত প্রতিটি সংবাদপত্রে এই অ্যাডটাকে আমরা কন্টিনিউ করব, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ডিজায়ার করেছেন। তো এতে করে অর্থ দপ্তর থেকে যে পরিমাণ অর্থ আমাদেরকে প্রদান করা হয়েছে, সেটা 70% অর্থ অ্যাডভার্টাইজমেন্ট বাবদই খরচা করা হচ্ছে রাজ্যের সংবাদ মাধ্যমকে, অর্থাৎ প্রিন্ট মিডিয়াকে এবং ইলেকট্রনিক মিডিয়াকে, প্রতিটা ক্ষেত্রে, যাতে করে মিডিয়া এবং সাংবাদিক এবং সংবাদ মাধ্যম যাতে করে উপকৃত হয়, সেই জিনিসটাই আমাদের সরকার বা আমাদের দপ্তর সেটা আমরা কাজ করে যাচ্ছি। আমি প্রত্যেকের কাছে বলবো যে একটু পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে, এখন আমি লিস্ট দিলাম, আমি নাম প্রস্তাব করলাম, দপ্তর কেন সেটা বিবেচনা করলো না, আমি যেটা বলবো সেটাই হতে হবে, আমার মন মতো না হলে আমি বয়কট করব, আমি যাব না, বা আমি অন্যরা যেন মিটিংয়ে না আসে, কর্মসূচিতে না আসে আমি প্রভোগ করব, সেগুলি তো মেনে নেওয়া যাবে না। আলোচনা করা যেতে পারে, কিন্তু ইউ ক্যানট ডিক্টেট দ্য টার্ম। দপ্তর কি করবে, সরকার কি করবে, মাননীয় মুখ্যমন্ত্রী কি করবে, কে ডাইরেক্টর থাকবে, কে সেক্রেটারি থাকবে, এটা এক্সক্লুসিভলি প্রিরোগেটিভ অফ দ্য গভর্নমেন্ট, প্রিরোগেটিভ অফ দ্য চিফ মিনিস্টার, অনারেবল চিফ মিনিস্টার। নোবডি ক্যান ডিক্টেট দ্য টার্ম। আমি পরিষ্কার ভাষায় আজকে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়ে যেতে চাইছি। আলোচনা করা যেতে পারে, দেনা পাওনা নিয়ে আমরা রয়েছি কথা বলার জন্য, কিন্তু আমি যেটা বলবো সেটাই হতে হবে। নতুবা সরকার ভালো না, ব্যক্তিগত আক্রমণে চলে আসবো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তথ্যমন্ত্রীর বিরুদ্ধে, উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। এই জিনিসগুলো আগে মনে লাগতো, এখন আর মনে লাগে না। আগে ভাবতাম আমার বিরুদ্ধে লেখা উঠেছে, এখন আর ভাবি না এই জিনিসগুলো। সুতরাং আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে, আবারও বলছি, আমি ডে ওয়ান থেকে বলছি যে আমরা এই সরকার, মুখ্যমন্ত্রী, তথ্যমন্ত্রী প্রত্যেকে আমরা প্রো পিপল এবং প্রো মিডিয়া। আপনারা বলুন, মিডিয়া জগতের সঙ্গে পুরুধা ব্যক্তিত্বরা রয়েছেন, 25 বছর একটা সরকার দেখেছেন, এত ফ্রি ফ্র্যাঙ্ক অ্যাটমসফিয়ারে কথা বলতে পেরেছেন কিনা? অ্যাডভার্টাইজমেন্ট বাবদ বর্তমান যা অর্থ পাচ্ছেন, প্রতিনিয়ত পাচ্ছেন, এবং আমরা সিদ্ধান্ত হয়েছে প্রতি মাসে আপনাদের বিল মিটিয়ে দেওয়া হবে। যারা হাউসগুলো রয়েছে বিল সাবমিট করবেন, প্রতি মাসে আপনাদের বিল সেখানে মিটিয়ে দেওয়া হবে। এগুলো আমাদের সিদ্ধান্ত। আর আগে বছরে একবার বিল
দুবার বিল পেতেন কিনা আপনারা বিচার করে দেখুন, বিশ্লেষণ করে দেখুন। তো এই যে চেঞ্জ, পরিবর্তন, চিন্তাধারা, এটা কি পরিবর্তন বলে? এবং এই পরিবর্তনটাই আমরা চাই। আগামী দিনে আমাদের আরো অনেক চিন্তাধারা রয়েছে, শুধু মিডিয়া নিয়ে নয়। তথ্য সংস্কৃতি দপ্তর, আপনারা জানেন, আগামী 8 থেকে 10 দিনের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের বহু কাঙ্ক্ষিত প্রথম ফিল্ম ইনস্টিটিউট আমরা চালু করতে চলেছি, উদ্বোধন করতে চলেছি সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের সঙ্গে। সমস্ত কিছু তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। নজরুল কলা ক্ষেত্রে আমরা সেটাকে প্রাথমিকভাবে শুরু করব এবং 100 জনের উপর সেখানে স্টুডেন্ট সেখানে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করেছে। আমরা শর্ট টার্ম কোর্সে 3 রকম কোর্সে সেখানে তাদেরকে ভর্তি করব। এটা এ রাজ্যে চলচ্চিত্র, আমি সেটা বলছি না যে রাতারাতি এখানে বলিউডের মুভি তৈরি হয়ে যাবে, কিন্তু যারা আগ্রহ প্রকাশ করছেন, উত্তরপ্রদেশ থেকে ফোন আসছে, বাংলাদেশ থেকে ফোন আসছে, যোগাযোগ করা হচ্ছে, কিন্তু আমরা বলেছি আমাদের রাজ্যের বাইরে আমরা কাউকে অ্যালাউ করবো না। সুতরাং যারা ভর্তি হবে আমাদের রাজ্যে তারাই ভর্তি হবে। প্রসেস চালু রয়েছে। আগামী 8 থেকে 10 দিনের মধ্যে আমরা ত্রিপুরার প্রথম ফিল্ম ইনস্টিটিউট আমরা চালু করতে চলেছি। কালচারাল ক্ষেত্রে, সংস্কৃতিগত দিক থেকে আমরা রাজ্যের মানুষের চিন্তাধারাকে বদলে সাংস্কৃতিক মানসিকতা সম্পন্ন, রাজনীতির কচকচানি থেকে বেরিয়ে এসে, যেটা বিগত দিনে ছিল, যে দপ্তরকে ব্যবহার করে কি করে আমার সংগঠনকে শক্তিশালী করা যায়। আজকে আপনারা বলুন, যারা তথ্য সংস্কৃতি দপ্তরের সঙ্গে যুক্ত হয়েছেন, পুরো রাজনৈতিক কচকচানি রয়েছে কিনা? একটা পজিটিভ, কনস্ট্রাকটিভ, ইনোভেটিভ অ্যাটমসফিয়ারে আমরা কাজ করতে চাই, যাতে করে রাজ্যের উন্নয়নে আমরা একটা অগ্রণী ভূমিকা পালন করতে পারি। এবং আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে উনি প্রতি ঘরে সুশাসন যে কর্মসূচি আমাদের, সেটাকে বাস্তবায়িত করার জন্য তথ্য সংস্কৃতি দপ্তরকে দায়িত্ব প্রদান করেছেন। এবং আমরা প্রতিটি জেলায়, এ রাজ্যে প্রতিটি মহকুমাতে, প্রতিটা ব্লকে, 58টা ব্লক, আমাদের 23টা সাব ডিভিশন, 8টা অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা, প্রতিটা জায়গায় আমরা স্যাচুরেশন লেভেলে, পঞ্চায়েত স্তরে আমরা মানুষের যে বিভিন্ন স্কিমগুলো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের, সেগুলোকে পৌঁছে দেওয়ার জন্য এই সুশাসন কর্মসূচি আমরা পালন করছি। বন্ধুরা, আজকে প্রতিটা ক্ষেত্রে ডাবল ইঞ্জিন সরকারের কথা যে আমরা বলি, কৃষি কলেজে আজকে আমাদের একটা কর্মসূচি ছিল, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি গিয়ে সেখানে একটু একটা এক্সিবিশন তার আয়োজন করেছে। কৃষি কলেজের প্রিন্সিপাল, ফিশারি কলেজের যে ডিন, আইসিআর এর যিনি জয়েন্ট ডাইরেক্টর এখানে রয়েছেন, বলছেন আমি প্রথম গিয়ে দেখি মাননীয় প্রধানমন্ত্রীর ছবি। কৃষি কলেজে যে এক্সিবিশন রয়েছে তার মধ্যে ছোট ছোট ডিসপ্লে করা হয়েছে ফ্ল্যাক্স আকারে, রোডস, ব্রিজেস, বিভিন্ন দপ্তরের কর্মসূচিগুলো। তো আমি জিজ্ঞাসা করলাম যে কৃষি কলেজ, এখানে কৃষি সম্পর্কিত জিনিস থাকবে, এখানে বিল্ডিং, রোডস, এগুলো কেন এসছে? তারপর ধীরে ধীরে দেখলাম যতই এগুচ্ছি তত কৃষির বাইরে যে বিভিন্ন দপ্তরের কাজকর্মগুলো আমাদের সুশাসনের, মানে 14 সাল থেকে মোদিজির প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমাদের কি কি উন্নতি হয়েছে, ভারতবর্ষটা কিভাবে ট্রান্সফরমেশন, পরিবর্তন হয়েছে, সেই জিনিসগুলোকে উল্লেখ করা আছে। তখন আমাকে বলছে যে স্যার, আপনি তো জানেন এবারকার যে আমাদের নতুন যে এডুকেশন পলিসি, এই এডুকেশন পলিসিতে সমস্ত কিছু রাখা হয়েছে। ইটস এ কম্পোজিট স্ট্রাকচার। খেলাধুলা রয়েছে, তার মধ্যে সাংস্কৃতিক বিকাশ ঘটানোর জন্য বিভিন্ন জিনিস রয়েছে, পড়াশোনা রয়েছে। তো বর্তমান এডুকেশন পলিসিকে যদি আমরা ফলো করি, তবে শুধু শিক্ষা নয়, খেলাধুলা, সংস্কৃতি, বিজ্ঞান নিয়ে চিন্তা ভাবনা, প্রতিটা ক্ষেত্রে সেখানে জানতে হবে, এমন একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। তো আমরাও চাইছি আমাদের এখানে যারা কৃষকরা আসেন, তারা যেন শুধু কৃষি নিয়ে নিজেদেরকে কনফাইন্ড না রাখেন, আবদ্ধ না রাখেন। তারা যেন মোদিজি ব্রিজ কটা করেছেন, রোড নিয়েও, পিডব্লিউডি নিয়ে কথা বলতে পারেন, তারা যাতে এআরডিডি নিয়ে কথা বলতে পারেন, তারা যাতে ওই পানীয় জল নিয়ে কথা বলতে পারেন। দে শুড নো এভরিথিং। তাদের সবকিছু জানতে হবে, তবেই আমরা মনে করব যে প্রকৃত দেশে কি হচ্ছে,
উন্নয়নের নিরিখে সেই জিনিসগুলো তারা জানতে পারবে। একে একে যখন জিনিস দেখলাম, সত্যি আমার কাছে জিনিসটা ভালো লাগলো যে শুধু কৃষির মধ্যে না, একটা কৃষক কাদেরকে বলি আমরা, একটা গ্রামে যে গরিব প্রান্তিক চাষি, যে নিজের কৃষির বাইরে সারা দেশে কি হচ্ছে অধিকাংশ কৃষক তারা জানে না। কিন্তু আজকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে কৃষি কলেজের তরফ থেকে, যাতে করে ওই কৃষককে সমস্ত দিক থেকে তাকে জ্ঞান প্রদান করা যায়। তো এই যে জিনিসটা, চিন্তাধারাটা, যে আমার চিন্তা ভাবনা করতে হবে একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে, কনজারভেটিভ অ্যাপ্রোচ থেকে বেরিয়ে এসে, একতরফা বন্ধা চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে আমাকে চিন্তা ভাবনা করতে হবে, যাতে করে আমার সামগ্রিক বিকাশ আমরা করতে পারি। এটাই হবে পরিবর্তন। বা এই চিন্তাধারা নিয়ে আপনারা সবাই এগিয়ে যাবেন। আপনারা যারা সংবাদপত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা জনমত তৈরি করেন। তো স্বাভাবিকভাবে আমি ব্যক্তিগতভাবে আমার ভিউজটাকে আমি নিউজ আকারে তুলে দিলাম। আমি মুখ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করে দিলাম জনগণের সামনে। মানুষ এখন বোকা নয়, মানুষ সবকিছু জানে, বোঝে। কিন্তু আপনার লেখনির মাধ্যমে আপনি মুখ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করে দিলেন, তথ্যমন্ত্রীকে দিলেন, যখন যাকে ইচ্ছে হলো ক্যারেক্টার অ্যাসাসিনেট করে দিলেন। দিস ক্যানট বি টার্মড এজ ট্রু জার্নালিজম। এটা সঠিক জার্নালিজম নয়। এখানে অনেকে বলবেন যে আমাদেরকে জার্নালিজমের পাঠ শেখাচ্ছে, বয় অফ ইয়েস্টারডে। আমি যেটা মনে করি, সো ফার মাই আন্ডারস্ট্যান্ডিং, এটা জার্নালিজম নয়। সেক্রেটারি প্রথম ওনার ভাষণে বলেছেন যে সরকারের কোন আমলা, কোন অফিসার, কোন মন্ত্রীর যদি ভুল ত্রুটি থাকে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করুন, যেটা করলে জনগণ উপকৃত হবে। আমি ডিডব্লিউএস দপ্তরের মন্ত্রী, 55% 3% থেকে আমরা কভারেজ দিয়েছি ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন। প্রতিদিন যখন কোনো সময় সকালবেলা সংবাদ মাধ্যমে দেখি যে গন্ডাছড়াতে বা পানিসাগরে বা চরিলামে রাস্তা অবরোধ হয়েছে জলের জন্য, সঙ্গে সঙ্গে আমি সেটাকে ছবি তুলে সেক্রেটারি এবং ইঞ্জিনিয়ারকে পাঠাই। ইউ টেক দ্য স্টক, হোয়াট ইজ গোয়িং অন, হোয়াট ওয়েন্ট রং, কোথায় ভুল হয়েছে। তখন আমাকে রিপোর্ট আসে, স্যার এটা আমাদের কোনো দোষ নেই, হয়তো পাওয়ার ডিপার্টমেন্টের ফেলিউর, স্যার এটা আমাদের কোনো সমস্যা নেই, এটা ওই পাম্পর পর কিছু একটা সমস্যা হয়েছে, আমরা ট্যাঙ্কারে জল দিয়েছি, ঠিক হচ্ছে, 2 দিন লাগবে। তো মেশিনারি জিনিস নষ্ট হতেই পারে, একদিনের জায়গায় 2 দিন গেলে রাস্তা অবরোধে বসে যায় নিউজ আইটেম করার জন্য। আর নিউজ আইটেমটা এমন ভাবে আসে যে ইটস এ ফেলিউর অফ দ্য গভর্নমেন্ট, ইটস এ ফেলিউর অফ দ্য চিফ মিনিস্টার, ইটস এ ফেলিউর অফ দ্য কনসার্ন মিনিস্টার। এই হিসাবে নিউজটাকে প্রদান করা হয়, যাতে মানুষের মধ্যে একটা কনফিউশন আসে। ঠিক তেমনি রাজনীতিগত ভাবে এমন ভাষা ব্যবহার করা হয়েছে বিগত কয়েক মাসে, আমি নাম নাই বললাম, আপনারা সবাই জানেন, পড়তে ইচ্ছে হয় না। একদিকে মুখ্যমন্ত্রীকে ফোন করে বলছে যে আমার আত্মাটা শান্তি হয়েছে, যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানো হয়েছে। পরের দিন সংবাদপত্রে বেরোচ্ছে যে ব্যর্থ লোককে মুখ্যমন্ত্রী বসানো হয়েছে। এই যে ডুবিয়াস রোল, এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এই জিনিসটা থেকে আমার আপনাদের কাছে একটা ক্ল্যারিয়েন্ট কল, সাংবাদিক বন্ধুরা, তার থেকে আপনারা বেরিয়ে আসুন। কোনো কনফিউশন যদি থাকে, ওপেননেস নিয়ে আপনারা ডিসকাশনে আসুন। বাট অ্যাগেন আই রিপিট, প্লিজ ডোন্ট ট্রাই টু ডিক্টেট দ্য টার্ম। আমার দপ্তর কি করে চলবে মুখ্যমন্ত্রী ঠিক করবে, মন্ত্রী ঠিক করবে, সেক্রেটারি ঠিক করবে, ডাইরেক্টর ঠিক করবে, আমরা ঠিক করব। একটা উদাহরণ দিন যে সাংবাদিক বন্ধুরা গেছে কোনো দাবি নিয়ে, যারা সোশ্যাল মিডিয়া চালায়, যারা চ্যানেল সোশ্যাল মিডিয়াতে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে, এখানে ডাইরেক্টর সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, পিকে গোয়েল তখন আমাদের সেক্রেটারি ছিলেন, প্রদীপ বাবু ছিলেন না। আমরা বলেছি যে স্টার্ট আপ হিসাবে নিউ কামারদেরকে ট্রিট করতে হবে। আমরা বলছি যে স্টার্ট আপ, ভোকাল ফর লোকাল, মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এই ইয়ং জেনারেশন নিউ কামারদেরকে যদি আমরা প্রায়োরিটি না দিই, এনকারেজ না করি, তবে তারা ডিমোরালাইজড হবে। কি নেবে? কিছু অ্যাড নেবে, মাসিক কিছু অর্থ পাবে, এটা দিয়ে তাদের পরিবার পরিচালনা করবে। আমি ডাইরেক্টর সাহেবকে বললাম যে আনলিস্টেড বলে কিছু থাকবে না। যারা নিউ কামার্স
তাদেরকে অ্যাকোমোডেট করুন সি ক্যাটাগরিতে, বি, এ এই ক্যাটাগরি করে দিন, পেপারের ক্যাটাগরাইজেশন করুন, অ্যাকর্ডিংলি অ্যাডভার্টাইজমেন্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে। আমরা চাইছি যেমন আমাদের বিরসা মুন্ডাজির গতকাল জন্ম, আমাদের মূর্তির আবরণ গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রত্যেককে অ্যাড দিয়ে দাও। রাত্র 10টার সময় ডাইরেক্টর সাহেব বলতে পারবেন, রাত্র 10টা 10:30টার সময় আমরা পাঠিয়েছি, সেটেল করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছে প্রত্যেককে দিয়ে দাও, আমরা বলেছি প্রত্যেক পেপারকে অ্যাড দিয়ে দিন, হাফ পেজ অ্যাড দিয়ে দিন। ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে অ্যাড এসছে। তো প্রতিটি ক্ষেত্রে শুধু অ্যাড নয়, আপনাদের অ্যাক্রিডিটেশন নাম্বার অফ কার্ড বৃদ্ধি করে কি করে হেলথ ইন্স্যুরেন্সের কভারেজটা আরো বৃদ্ধি করা যায়, যাতে বাৎসরিক 3 লক্ষ টাকা আপনারা পেতে পারেন। তার বাইরে যখন আমরা হেলথ ইন্স্যুরেন্স করিনি, দাবি উঠলো একটা অংশ থেকে যে হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে না, সরকার কিছুই করছে না সাংবাদিকদের জন্য, আমরা বললাম যে ঠিক আছে আমরা করব। যখন হেলথ ইন্স্যুরেন্সের ক্যাবিনেট ডিসিশন হয়ে গেল, দিদেন चीफ सेक्रेटरी बोल रहे हैं सर हाउ दिस कैन बी डन, आप बोल रहे हैं 100% 100% सरकार देगी। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন চিফ সেক্রেটারি, তখন চিফ সেক্রেটারি আমি বললাম যে কত করলে ঠিক আছে আপনি বলুন। বলছি इट शुड बी 50-50 रेशियो होना चाहिए। मैं बोला नथिंग डूइंग, 50-50 नहीं होगा, बेटर लीव इट। তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন যে কি होना, क्या होना चाहिए मंत्री जी बोले। আমি বললাম ঠিক আছে, I do feel there should be a contribution from the beneficiary also, so let it be 80-20। চিফ সেক্রেটারি রাজি হতে চাইলেন না। আমি অন রেকর্ড বলছি, আমি বলছি যে 80-20 যদি না হয় লিভ ইট, দরকার নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন না ঠিক है मंत्री जी जो कहते हैं वैसे करो। তো আমরা যখন ক্যাবিনেট ডিসিশন নিলাম, তখন একটা অংশ থেকে বলছে হ্যাঁ এটা কি হলো নাকি, এতদিন কি বলছিল হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে না কেন। এখন যখন হেলথ ইন্স্যুরেন্সের সিদ্ধান্ত হলো, তখন ওই একটা কথা বলে ফল্ট ফাইন্ডার্স উইল ফাইন্ড ফল্ট ইভেন ইন প্যারাডাইস, দোজ হু আর ফল্ট ফাইন্ডার্স। আমি শিখ ফেরার একটা বই পড়েছিলাম, ইউ ক্যান উইন, আপনারা অনেকেই হয়তো পড়েন, যে ফল্ট ফাইন্ডার্স উইল ফাইন্ড ফল্ট ইভেন ইন প্যারাডাইস। ভুল তো ধরতে হবে সরকারের সিদ্ধান্তকে। কি 3 লক্ষ টাকা হয়েছে, আরে এটা হলো নাকি, এখন সাংবাদিকদের ফ্যামিলি মেম্বারদেরকে কেন ইনক্লুড করা হলো না? আরে বাবা আগে নিজেরটার জন্য হোক, আমরা তো বলিনি যে ফ্যামিলি মেম্বারকে করবো না, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে আমরা করব, চিন্তা ভাবনা রয়েছে। কিন্তু প্রথমেই যদি আমরা বলি সাংবাদিক এবং ফ্যামিলি মেম্বার অল উইল বি কাভার্ড, তবে স্বাভাবিকভাবেই অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ক্যারাকল চলে আসবে। তখন রেফারেন্স আসবে ভারতবর্ষে কোথায় কোথায় আছে, আনো কি রেশিওতে আছে। ব্যুরোক্র্যাটসরা ছিলেন সেদিন ওই উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র বাঞ্চ কাগজ নিয়ে বসেছেন, কোথায় কত রেশিও, কোথায় 60-40, কোথায় 50-50। কিন্তু আমরা আমাদের রাজ্যে 80-20 রেশিওতে আমরা করেছি। অর্থাৎ 5,000 টাকা যদি প্রিমিয়াম হয় প্রতি বছর, তবে 20% মানে হচ্ছে 1,000 টাকা সাংবাদিক বন্ধুকে দিতে হবে, আর 4,000 টাকা রাজ্য সরকার বহন করবে, পারে না প্রতি বছর। এর থেকে ফ্যাসিলিটি আর কি। আমি তো চাইছিলাম উইদাউট কন্ট্রিবিউশন থাকুক, কিন্তু সেটা করা সম্ভব না, তাই করা যায়নি। বিশ্বাস করুন, আমার সেদিন মানে যারা এটা করেছে যে কেন এটা হবে না, এটা বিরোধিতা করো, এই করো সেই করো, আমার তখন মনে হয়েছে যে একটা পজিটিভ ডিসিশন নেওয়া হলো। একটা লোক ফোন করে বললেন না যে আপনাকে ধন্যবাদ জানাই, করেছে প্রণববাবু, ওরা করেছে প্রেস ক্লাব। কিন্তু যারা বড় বড় কথা বলেছিল যে কেন হচ্ছে না, এটা তাড়াতাড়ি করে দাও, এই করে দাও, সে করে দাও, তাদের থেকে একটা ফোন করে কেউ বললেন না যে আমরা আইসিএ দপ্তরকে বা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। শুধু ফল্ট ফাইন্ডিং অ্যাটিটিউড। আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে আলোচনা করুন, দাবি দেওয়া নিয়ে অফিসে আসুন, বাড়িতে আসুন, যেখানে, কিন্তু নেগেটিভ বা নিজের ভিউজকে নিউজ আকারে দেওয়া থেকে বেরিয়ে আসুন। এতে করে আলটিমেটলি যারা জনমত তৈরি করতে চায় সংবাদ মাধ্যম, মানুষ কিন্তু মিসগাইডেড হয়।
মানুষ সব বুঝে, কিন্তু ওই সংবাদপত্র সম্পর্কে ক্রেডিবিলিটি নিয়ে তার প্রশ্নচিহ্ন দেখা দেয়। আমার আহ্বান থাকবে প্রত্যেকের কাছে, আপনারা দীর্ঘদিন ধরে সংবাদপত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, নিশ্চয়ই আগামী দিনে এই জিনিসগুলো মাথায় রেখে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাদের রাজ্যকে সমৃদ্ধশালী করবেন, আপনার লেখনীকে সমৃদ্ধশালী করবেন এবং আগামী প্রজন্মকে আপনারা সঠিক দিশায় আপনারা দিক নির্দেশ দেবেন। এই কোটি কথা বলে আমি প্রত্যেককে আবারও এই প্রেস ডে উপলক্ষে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেককে নমস্কার জ্ঞাপন করে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার জানাচ্ছি। জয় হিন্দ। প্রথমবার আমি এই প্রেস ডে উপলক্ষে এখানে আমি আমন্ত্রিত হয়েছি। এখানে বিশদভাবে আলোচনা রেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং অন্যরাও আলোচনা রেখেছেন। আমরা জানি যে মিডিয়া হচ্ছে মানে মিরর অফ সমস্ত সমাজের একটা দর্পণ। আমরা সবসময় বলি মিরর অফ দ্য সোসাইটি, এবং এটাও জানি যে মিডিয়ারা একটা সমাজের মধ্যে একটা বিশেষ একটা স্থানে আছে। যদিও আমরা বলি যে মিডিয়া হচ্ছে চতুর্থ স্তম্ভ ডেমোক্রেসির, কিন্তু তারপরেও এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আলোচনা করেছেন যে এই চতুর্থ স্তম্ভে যে টুইস্ট আউট মাঝে মাঝে আমরা দেখি, সেটা কিন্তু উনি এখানে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। আমরা এটাও জানি, সবাই জানে যে পেন ইজ মাইটার দেন সোর্ড, এবং এটার সত্যিকারের ব্যবহার যদি আমরা এখানে যারা উপস্থিতরা আছেন, এখানে আমার বন্ধুবররা আছেন, এখানে অনেকে আছেন, ওনারা কিন্তু সেই দিশায় এত বছর ধরে ওনারা যে সাংবাদিকতা করছেন সেই দিশায় ওনারা কাজ করে। কোনো সময় এর থেকে ডিরেল হওয়ার আমি কোনোদিন দেখিনি। কিন্তু ইদানিং দেখা যায় অনেকের মধ্যে যেটা নিজের ভিউজকে নিউজ করে, যেটা একটু আগে কথা হলো, সেটা কিন্তু আজকাল এখানে পরিলক্ষিত হচ্ছে। তো মিডিয়ার রোল ইন নেশন বিল্ডিং যদি হয়, তাহলে আমরা যেটা বলছি যে আমার ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানানোর যে চিন্তা ভাবনা করছি, আমার ভারত শ্রেষ্ঠ ভারত বানাবো, তাহলে তার থেকে কিন্তু বিচ্যুতি আমার মনে হয় সেটা হচ্ছে। এখানে যে কথাটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় অনেক মিডিয়া হাউস থেকে একটা চেষ্টা থাকে যে কাউকে প্রভাবিত করার, সবসময় একটা চেষ্টা থাকে প্রভাবিত করার, বিশেষ করে সরকারকে প্রভাবিত করার। যেটা আমাদের মাননীয় মন্ত্রী বললেন যে কে কোথায় পোস্টিং পাবে, কে কি হবে, সেটা কিছু কিছু মিডিয়ার যারা হাউস আছে, যারা মালিক পক্ষ আছেন বা ইভেন সম্পাদকরা আছেন, সেটা চেষ্টা করে। সেটা অনেক সময় আগেও সেইভাবে ত্রিপুরাতে আমরা দেখেছি, কিন্তু কোনো অবস্থায় আমাদের এই সরকার এগুলো কিন্তু আমরা কলমের শক্তি আছে, সব আছে ভালো, কিন্তু এর অর্থই না যে ব্যক্তিগত আক্রমণ করে তুমি তার ফায়দা নেবে, সেটা কোনো অবস্থায় সরকার বরদাস্ত করবে না। এখানে অনেকের মিডিয়ার পার্সনদের অনেক সমস্যা আছে, ওনাদের দাবি দেওয়া আছে, সেগুলো তো আমরা দেখছি। এখানে আমরা বলছি যে সবকিছুই আমরা অ্যাড্রেস করছি, সেগুলো যাতে সমাধান হয়, এবং সেই দিশায় আমরা কাজ করছি। কিন্তু তারপরেও যদি লিখতে গিয়ে অনেক সময় তার যে মস্তিষ্কের যে বিষয়টা থাকে যে উনার সাথে আমার সম্পর্কের উপর ভিত্তি করে নিউজ অনেক সময় করে, যেটা উনার ভিউজটা চলে আসে। আজকে আমার সাথে ওনার সম্পর্ক ভালো, মনে হচ্ছে ওনার সম্পর্কে ভালো লেখবো, কালকে মনে হচ্ছে ওনার সাথে আমার সম্পর্কটা ভালো না, তো ওনার এগেনস্টে লেখবো। এটা তো হওয়া বাঞ্ছনীয় না। নিউজ তো নিউজ হবে। আর আজকে
যে আপনাদের যে থিম সেটা তো মিডিয়াস রোল ইন নেশন বিল্ডিং করছে। দেশকে যদি আগে নিয়ে যেতে হয় তো মিডিয়ার একটা বিরাট একটা রোল থাকা উচিত। এবং আজকের দিনে তো আমার মনে হয় যারা এখন স্বর্গীয় হয়েছেন অনেক যারা জার্নালিস্ট আছে তাদেরকেও স্মরণ করার দিন। কারণ তারা কিভাবে পত্রিকা চালাতেন বা নিউজ করতেন তাদেরকে চিন্তা করে, যারা ভালো দিকগুলো সেগুলো চিন্তা করে আজকের দিনে কিন্তু তাদেরকেও স্মরণ করা উচিত। এবং আমি সত্যি আজকে এখানে এসে আমি আপ্লুত। আপনাদের এখানে আমি যখন বসছিলাম তো ভাইস প্রেসিডেন্ট প্রেস ক্লাবের বলছিলেন যে আমি আজকে একটু কম বলেছি। আমি বললাম বেশি করে বললেও অসুবিধা ছিল না, বলুন না, অসুবিধা নেই। একটু আগে আমার মাননীয় মন্ত্রী বলেছেন যা খুশি, প্রথম নাকি অসুবিধা হতো, যাই লেখলে একটু আমরা চিন্তা ভাবনা করতাম, এখন লেখলেও কোনো অসুবিধা নেই। তা আপনি বেশি বললেও কোনো অসুবিধা হতো না, কিন্তু এখানে গিয়ে আবার বলছেন যে না সব দাবি তো মানাই হয়ে গেছে। তো এটাও ঠিক না আর কি। আমার মনে হয় যা সত্য সত্য। এই সরকার ট্রান্সপারেন্সির মাধ্যমে চলতে চায়। আমরা ব্যক্তিগতভাবে আমরা ট্রান্সপারেন্ট। এখানে অনেক যারা সাংবাদিক বন্ধুরা আছেন, যারা আমার বয়সী বা যারা পরের জেনারেশন, অনেকের সাথে আমাদের একটা হৃদ্যতা আছে। আমরা একসাথে চলাফেরা করেছি, একসাথে বিভিন্ন সময় আমরা পত্রিকা অফিসে গেছি। পত্রিকার অফিসে মিডিয়া এমন একটা জায়গা যেখানে গিয়ে মনে হয় আমার কথাটা তো কেউ শুনছে না, আমার কথাগুলো বলার জায়গা নেই। না সরকারের কাছে ছিল, না কোনো বুদ্ধিসম্পন্ন ব্যক্তি যারা এমন একটা এগ্রিগেটেড ওয়েতে যারা আছে তাদের কাছে ওই সমাজেও যাওয়ার সুবিধা ছিল না। কিন্তু পত্রিকা অফিসে গিয়ে আমরা বসতাম, বলতাম, বিভিন্ন পত্রিকা অফিসে গিয়ে যখন বলতাম নিশ্চিন্ত থাকতাম যে এ হচ্ছে সিচুয়েশন। কিন্তু কোনো অবস্থায় আমাদের তরফ থেকেও প্রভাবিত করার চেষ্টা করি। ওনারা বুঝেছেন এবং তাকিয়ে থাকতো। যারা এই লিখনী শক্তি এমন একটা শক্তি, মানে আমি সত্যিকার অর্থে আমি সেলুট করি। এবং এতদিন লিখতে 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 ব্রেনের সাথে ওদের যে একটা কানেকশন সেটা অনেক স্ট্রং। আপনি গেলেন আর সেই সাংবাদিক বন্ধুর সাথে খুব বন্ধুত্ব হলো, আপনার ফেভারে কিন্তু লিখিনি, উনি জাজ করতে থাকেন আপনি কি বলছেন। আপনি সেই জাজমেন্টের উপরে সে তার লেখাটা লেখে। এতে কি হয়, আমরা যখন পত্রিকাটা পরের দিন বেরোতো বা দুদিন বাদে বেরোতো, আমাদের মনে হতো না আমার যে আসল যে বিষয়টা সেটা মানুষের কাছে ওনাদের মাধ্যমে আমি বলতে পেরেছি, আমার কথাটা মিডিয়ার মাধ্যমে বলতে পেরেছি। আমার কথা মানে এই সমাজের কথা। বিভিন্ন আমরা অ্যাসোসিয়েশন করতাম, বিভিন্ন সামাজিক সংস্থার সাথে যুক্ত ছিলাম। তো এই যে সম্পর্কটা ছিল, এখন কিন্তু আমার মনে হয় তার মধ্যে একটা দূরত্ব এসে গেছে। জানি না কেন হয় সেই দূরত্ব এসে গেছে, অনেক পলিউটেড হয়েছে ওই যে রিলেশনটা। তো আমরা চেষ্টা করছি যে আমাদের সাংবাদিক বান্ধব যে বিষয়টা, আমরা সবসময় বলি যে এই সরকার সাংবাদিক বান্ধব, সেই বিষয়টার দিকে আমরা গুরুত্ব দিচ্ছি। 100% সবার সব সমস্যার সমাধান করবো সেটা কিন্তু সম্ভব না এখানে বলা। কিন্তু অনেক সময় মনের কথাও কিন্তু অনেক সময় বন্ধুর জায়গায় কিন্তু মনের কথা কিন্তু যখন বলা হয় তাতেও কিন্তু একটা তৃপ্তি লাভ করে। সাংবাদিকদের সাথে একটা রিলেশনের যে ধারাবাহিকতা সেটা আজীবন থাকে এবং ভালো লাগছে। এবং এই সরকারের আমরা যখন এসছি, আপনারা জানেন 2018-এর আগে কি অবস্থাটা ছিল। অনেক সাংবাদিকের যে অফিস ছিল ওনারা ভয়ে 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 থাকতেন যে কখন কি হয়, যে কোনো সময় আক্রমণ শানিত হতে পারত। কিন্তু আজকের তারিখে আমি বলতে পারি সেটা কিন্তু আমার মনে হয়, আমি জানি না, মেবি নট, আপনাদের কিন্তু সেই জিনিসটা এসছে যে অন্ততপক্ষে এখন কেউ এসে হাঙ্গামা করবে আর তার জন্য সরকার কিছু করবে না, এই অনিশ্চয়তার মধ্যে কিন্তু আপনারা থাকেন না, সেটা আমি বলতে পারি। কারণ ইমিডিয়েটলি যেটা প্রণব বাবু বলেছেন, অন্যায় তো অন্যায়। আর এই ধরনের বিশেষ করে যারা মানে উশৃঙ্খলতার নামে যে গুন্ডামি করে তাদেরকে কোনো অবস্থায় ছাড় দেওয়া উচিত না। আর সেই
যে আস্থাটা যখন আপনাদের মাধ্যমে আমরা আমাদের উপর থাকবে, মানুষের, সাধারণ মানুষের, তবে ট্রান্সপারেন্সির বিষয়টা থাকবে, আমাদের জনপ্রিয়তাও সে তুঙ্গে আসবে। আমরা পলিউট করে, আমরা চাই না, এতদিন ধরে বহুত হয়েছে ধরনের, ওদের মানসিকতাই একরকম ছিল, একটা নেগেটিভ চিন্তাধারা। আমাদের সাংবাদিক বন্ধুদের কিন্তু অনেকের আছে, যে কাউকে দেখলাম একটু কথা বলা, তার এক্সপ্রেশনের মধ্যে মনে হয় যেন একটা নেগেটিভ একটা ভাবনা চিন্তা থাকে। কিছু যদি দেখিস আমাকে কিন্তু ঠিকভাবে বলতে হবে, আমার সাথে ঠিকভাবে কথা বলতে হবে, আদারওয়াইজ ইউ নো হু এম আই, এরকম একটা মানসিকতা কিন্তু থাকে। আমি তো মানুষ, একটা ফেস্টে মানুষের সাথে আমি একজন মানুষের কথা বলছি, একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রাখতে চাই, কিন্তু কথায় কথায় তুমি এরকম বলবে, আমি 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 তোমাকে পরিচালিত করবো, তার থেকে কিন্তু বেরিয়ে আসা উচিত। এই রিলেশনটা আমরা আগে দেখেছি ওদের সময়ে, আমি নাম নাই বললাম কাদের সময়, কিন্তু আমাদের সময়ে বারবার আমরা বলছি যে আমরা সাংবাদিক বান্ধব সরকার, এবং তার উপরে হচ্ছে আমরা একজনের সঙ্গে আরেকজনের ভালো সম্পর্ক। এখানে একটু আগে যারা যারা এসেছিলেন, যাদের সম্বর্ধনা আমরা এখানে দিলাম আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে, দেখবেন সবার সাথে আমাদের পরিচয় আছে, সবাইকে সবাই জানি আমরা। তো এটা যেন আগামী দিন আমাদের বজায় থাকে। আর হোয়াট ইজ হোয়াট এভরিবডি নোজ। কাউকে কালিমালিপ্ত করে ওটা আগে হতো, এখন সেগুলো মানুষ খায় না, খাবেও না। আজকের এই যে জাতীয় প্রেস দিবস উপলক্ষে আমি আবার বলবো, যারা পুরনো সাংবাদিকরা আজকে স্বর্গীয় হয়েছে তাদেরকেও স্মরণ করার দিন। অনেক কাজ ওনারা করেছেন, খুব কষ্ট করে একটা প্রতিষ্ঠান ওনারা খাড়া করেছেন, যার সেই প্রতিষ্ঠানে আজকে প্রচুর লোক কাজ করছে। আমি এরকমও দেখি যে সংবাদ জগতের সংবাদ ওই সংস্থা আবার কতগুলো পলিসি থাকে। কিসের পলিসি? কি লিখতে হবে, কি লিখতে হবে না, তার নাকি একটা পলিসি আছে। সংবাদ তো সংবাদই হয়, এবং যারা মালিক পক্ষ, সম্পাদক, তার নিচেও তো অনেকে লেখে, ওখানে সাংবাদিক আছে, জেনারেল সাংবাদিকরা আছেন, ওনাদের মতামতও কিন্তু সাপ্রেস করা হয় অনেক সময়, দেখা যায়। সেটাও ঠিক না। ঠিক আছে, স্ক্রুটিনি করবে, নেগেটিভ যদি থাকে সেটা তুমি স্ক্রিনিং করো এবং সেটা তুমি ছাপাও বা বলাও, কিন্তু সেই যে ধরনের ব্যবস্থা, তার থেকে আমাদেরও বেরিয়ে আসা উচিত। আর ট্রেনিং এর তো শেষ নেই। অনেক সাংবাদিক, যেখানে কিছুদিন আগে আমি একটা ইয়েতে পড়ছিলাম যে সাংবাদিকদের ট্রেনিং এরও বাইরের থেকে এনে ব্যবস্থা করা হয়েছিল। তো আমাদের সরকারের তরফ থেকে সেই ব্যবস্থা থাকবে যে সুস্থ ভাবে আমরা বাস করতে চাই, শান্তি সম্প্রীতিতে আমরা বাস করতে চাই, আমরা সবাই একসাথে। যেহেতু আপনারা বলেছেন মিডিয়া রুলিং নেশন বিল্ডিং, এই নেশন বিল্ডিং এর কাছে আপনার হাত বাড়িয়ে দিবেন। এই দু চারটি কথা বলে আমার আরেকটা মিটিং আছে। সবাইকে আজকের এই জাতীয় প্রেস দিবস উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। রাজ্য ভিত্তিক অনুষ্ঠানের শুভ সূচনা করছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। সঙ্গে রয়েছে তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় সহ অন্যান্য সকল অতিথিরা। এই প্রদীপের আলোর শিখার মতোই উজ্জ্বল হোক প্রতিটি সাংবাদিকের জীবন, সমাজের প্রত্যেকের জীবন আলোয় আলোয় ভরে উঠুক। প্রদীপ প্রজ্বলন করে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল। এবারে প্রশ্ন এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নেব। আজকে যারা সম্মান পাচ্ছেন, এখানে আছেন শেখর দত্ত, এই রাজ্যের সাংবাদিকদের জগতে একজন মাইলস্টোন বলা যায়। আমরা যখন সাংবাদিকতা শুরু করি এবং আমরা ওনাকে দেখেই আমরা সাংবাদিকতার যে একটা নীতি আদর্শ বোধ, প্রেরণা ওনার কাছ থেকে আমরা বারবার পেয়েছি, শাসনও করেছেন উনি। তো ওনাকেও আমরা আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন তো করছি। স্বপন ভট্টাচার্য আমার সাংবাদিকতার জীবনে হাতে করে ওনার হাত দিয়ে বধুপুর থেকে শুরু হয়েছিল। ওনাকে আজকে সম্মান জানানোর জন্য অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি রাজ্য সরকারকে। বর্তমান সরকার
একটা জিনিস আমার সারা সাংবাদিক ভাইয়েরা আছেন, একটা জিনিস বুঝতে হবে যে পার্থক্যটা কোথায়, কখন, কিভাবে হয়েছে। একটা জিনিস আমি একটা বিষয় থেকে শুরু করছিলাম। বর্তমান মুখ্যমন্ত্রী এখানে রয়েছে, একটা সাংবাদিককে কয়েক মাস আগে, 2-3 মাস আগে যা সদ্য দায়িত্ব নিয়েছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ মহোদয়, একজন পুলিশ আধিকারিক ওনাকে ধরে লকআপে পুরে দিয়েছিলেন সারা রাত। আমি ওনাকে ফোন করেছিলাম, উনি সাথে সাথে ঠিকমতো দায়িত্ব বোঝে নেননি, সাথে সাথে সাসপেন্ড করে দিয়েছেন। উইদিন 2 আওয়ার্স ও 3 আওয়ার্স ওসিকে সাসপেন্ড করে দিয়েছেন। এবং একজন সাংবাদিক রাতে বাড়ি ফিরছিলেন, প্রবীণ সাংবাদিক, সম্ভবত লেক চুমনির দিকে, ওনাকে ছুরিকাঘাত করা হয়েছিল। কিছু ড্রাগ মাফিয়া ওনাকে ছুরিকাঘাত করেছিলেন। মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম, শুধু অ্যারেস্টই করেননি, এবং অ্যারেস্ট করার পর ওরা বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে ওটাও মুখ্যমন্ত্রী আমাকে জানিয়েছেন। তো আমি বলবো যে এটাই পার্থক্য, যে এখন আর সাংবাদিকরা আক্রান্ত হলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়। আমাদের পেনশন কত ছিল 1000, এখন করা হয়েছে, সরকার আসার পর করা হয়েছে 10,000। এবং আগে এই পেনশন কারা পাবেন কোনো নিয়ম বিধি ছিল না। এই সরকার আসার পর একটা রুলস তৈরি হয়েছে কারা পাবেন। অনেকে বলছেন যে কম সংখ্যায় হয়েছে, কিন্তু যেহেতু রুলসটা ফ্রেম করতে দেরি হয়েছে, কিছুদিন সময় লেগেছে, কারণ বিভিন্ন স্টেট থেকে রুলসটা আনা হয়েছে, এই কারণে একটু দেরি হয়ে গেছিল। প্রেস জ্যাকেট, এখন আর সাংবাদিকদের মধ্যে কোনো ধরনের শহর গ্রাম কোনো পার্থক্য নেই। আজকে আগরতলা সাংবাদিক যে প্রেস জ্যাকেট পরে কাজ করছে, বিলিয়নিয়ার একজন সাংবাদিক সেই প্রেস জ্যাকেট পরে কাজ করছে। প্রেস জ্যাকেট কাকে দেওয়া হয়? সবাইকে। আজকেও দেওয়া হবে, প্রায় 800-900 মতন প্রেস জ্যাকেট দেওয়া হয়েছে। রাজ্যের মাননীয় তথ্যমন্ত্রীর কাছে যারা যারা গেছে উনি দেদারভাবে দিয়ে দিয়েছেন, এবং আরো উনি বলেছেন আরো আনলে আরো দেবেন, আরো রাখলে আরো দেবেন। প্রেস ক্লাবকে আধুনিকীকরণ করা হয়েছে, এসিসি তো তার নিয়ন্ত্রিত প্রেস ক্লাব করা হয়েছে। এখন সাংবাদিকরা আসলে বিনা পয়সায় এখানে থাকেন। ক্যান্টিন হয়েছে, ভালো ক্যান্টিন হয়েছে, এবং বাংলাদেশ থেকে যারা সাংবাদিকরা আসেন তারাও এখন বিনামূল্যে আমাদের এখানে প্রেস ক্লাব ইউজ করেন। আমাদের সাথে জাতীয় প্রেস ক্লাবের একটা মৌ আছে, এটা আগেই করা হয়েছিল। এখান থেকে যেসব সাংবাদিকরা জাতীয় প্রেস ক্লাব দিল্লিতে যান, সব অ্যাক্সেস আপনারা ভোগ করতে পারবেন। সবকিছু ওনারা যা পান আমাদের সাংবাদিকরাও দিল্লিতে গিয়ে তা পেতে পারেন। শুধু আমাদের প্রেস ক্লাবের কার্ডটা নিতে হবে। শুধু সাংবাদিকদের পেনশনের কথা ভাবা হয়নি বর্তমান সরকার, সাংবাদিকদের পরিবারের কথা ভেবে ফ্যামিলি পেনশন চালু করেছে। একজন সাংবাদিকের যদি আর কোনো আর্নিং মেম্বার না থাকে, ওর ফ্যামিলি যাতে একদম ভেসে না যায়, তার জন্য ফ্যামিলি পেনশন চালু করা হয়েছে। সাংবাদিকদের মূল সমস্যা হলো চিকিৎসার সমস্যা। এটার কথা ভেবেও হেলথ ইন্স্যুরেন্স বছরে 3 লক্ষ টাকা 80-20 শেয়ারে করা হয়েছে। এটা কিছুদিনের মধ্যে কার্যকর করা হবে। সবচেয়ে বড় জিনিস যেটা হলো, আমরা যারা শেখর দত্ত যারা আছেন, বা যারা শোভন ভট্টাচার্যের মতন সিনিয়র, প্রবীণ সঞ্জীব দা আছেন, এখানে অনেক সিনিয়র সাংবাদিক আছেন, জয়ন্ত আছেন, প্রদীপ দারা আছেন। আগে কখনো সবাই এক ক্যাটাগরি ইলেকট্রিশিয়ান কার্ড পেত। নতুন ইলেকট্রিশিয়ান রুলস করে এখন ভেটারেন, ডিস্টিংগুইশড সব করা হয়েছে। যারা প্রবীণতম তাদের ডিস্টিংগুইশ দেওয়া হয়েছে। যারা ভেটারেন হয়েছে, একটা গাইডলাইন আছে, তাদের ভেটারেন দেওয়া হয়েছে, সিনিয়র দেওয়া হয়েছে। তো টোটাল এই সরকার আসার পর সাংবাদিকদের একটা টোটাল পরিকাঠামো গড়ে তোলার একটা চেষ্টা করা হয়েছে, এবং অনেকটা কাজ সম্পন্ন হয়েছে। হ্যাঁ, বাকি আছে।
বাকি নিজে তা নয়, বাকি আছে। যেমন আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো আমাদের হাউজিং এর একটা দীর্ঘদিনের দাবি ছিল, এবং এই হাউজিং এর দাবিটা আপনি যদি আমাদের পূরণ করে দেন, অনেক সাংবাদিক আছে একদম হোমলেস, একদম ল্যান্ডলেস, তারাই সেই সুযোগটা পেতে পারে। এটা জায়গাও আমরা দেখে রেখেছি, জায়গাও আছে। এটা অনেক দিনের একটা প্রসেস চলছে, এটার কোনো জট খুলছে না, এটা কোনো সমাধান হচ্ছে না। আশা করবো আপনার যে পজিটিভ দৃষ্টিভঙ্গি সাংবাদিকদের প্রতি, এই জটটা খুলে যাবে। আশা করবো আপনি এই ব্যাপারে যদি ব্যক্তিগতভাবে যদি একটু হস্তক্ষেপ করেন, তাহলে সাংবাদিকদের যে সমস্যাটা, আবাসনের সমস্যাটার সমাধান হতে পারে। আজকে আমাদের মধ্যে অনেক বিষয়ে আপনারা জানেন যে অনেক বিষয়ে অনেক রকমের মতভেদ থাকে, কিন্তু মতভেদ থাকলেও আমরা কিন্তু একটা প্ল্যাটফর্মে থাকি। গণতন্ত্রে মতভেদ থাকাই বিষয়টা থাকবেই, গণতন্ত্রে মতভেদ। গণতন্ত্রে মতভেদ থাকা মানে আমরা কেউ কারোর বিরোধী না। আমাদের মধ্যে একটা বড় সংসার, আমাদের একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন মাঝে মধ্যে থাকে, আবার আমরা একসাথে মিলি। যেহেতু আমাদের ইলেকশন করতে হয়, প্রেস ক্লাব একটা ইলেক্টেড বডি, এই কারণে মাঝে মধ্যে হয়, আবার আমরা ঠিক হই। এটা আজকের দিনে সাংবাদিকদের কাছে আজকের দিনে এটা কোনো বড় সমস্যা না, কারণ প্রেস ক্লাব এখন সম্পূর্ণ রাজনীতিমুক্ত। আমাদের কেউ ডিকটেট করে না, আমরা দাবি করি, দাবি করলে আমাদের পূরণ করা হয়। আমাদের কেউ বলে দেয় না যে প্রেস ক্লাব এইভাবে চলবে না, এইভাবে করতে হবে, প্রেস ক্লাবের ভিতরে কে থাকবে, গেস্ট হাউসে কে থাকবে না, ম্যানেজিং কমিটির কি সিদ্ধান্ত হবে, এগুলো আমাদের কেউ ডিকটেট করে দেয় না। ম্যানেজিং কমিটিতে সর্বসম্মতভাবে আমাদের সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, ভুল ত্রুটি হয়তো আমাদের হতে পারে, হলে আমরা আবার সংশোধন করি। তো আজকে প্রেস দিবস উপলক্ষে আমি প্রেস ক্লাবের সম্পাদক হিসাবে আমি শুধু সাংবাদিকদের মধ্যে যাতে আমরা যারা আছি, আমরা যাতে সবাই একসাথে, কারণ যার যার পেপার, যার যার চ্যানেল, যার যার দৃষ্টিভঙ্গিতে চলে, কিন্তু আমরা পেশাগত স্বার্থে, অধিকারের স্বার্থে যাতে আমরা একসাথে থাকতে পারি। কারণ আমাদের যে এতগুলো দাবি বর্তমান সরকার আসার পর এবং ইতিমধ্যে পূরণ করা হয়েছে, এটা আমার কাছে মনে হয় একটা বিশাল প্রাপ্তি। এর জন্য আজকে যারা এসছে, আমি সবাইকে বলবো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা একটা হাতে তালি দিয়ে অভিনন্দন জানান। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তথ্যমন্ত্রীকে এইসব কাজ করে দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। স্যার ডক্টর মানিক সাহা মহোদয় প্রথমে শাল চাদর পরিয়ে সম্মান জানাচ্ছি আমরা শ্রী শেখর দত্ত মহাশয়কে। তারপরে আমরা সাংবাদিক হিসেবে 5,000 টাকার নগদ অর্থরাশি এবং মিষ্টি তুলে দিয়ে সম্মান জানালাম। এরপর আমরা মানপত্র তুলে দেব মহাশয়ের হাতে। আমাদের শেখর দত্ত মহাশয়কে আমরা যে মানপত্র তুলে দিলাম, রাজ্যের সংবাদপত্রের বিকাশ ও সাংবাদিকতার ক্ষেত্রে আপনার অনন্য অসাধারণ অবদান নিঃসন্দেহে আগামী প্রজন্মকে নতুন পথের দিশা দেখাবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা, ক্ষুরধার লেখনী, গঠনমূলক পর্যালোচনা, সামাজিক স্পন্দনকে মানুষের কাছে তুলে ধরার কাজে আপনি একজন নিরলস সমাজ সচেতন ব্যক্তিত্ব। রাজ্যের সংবাদপত্র জগৎকে উন্নত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে আপনার নির্ভীক সময়োপযোগী দায়িত্ব পালন আগামী দিনে এই রাজ্যে শুধু নয়, রাজ্যের বাইরেও পরিব্যাপ্ত হবে। এবারের জাতীয় প্রেস দিবস উপলক্ষে আপনার মতো একজন বরিষ্ঠ নির্ভীক সাংবাদিক ও নিবেদিত প্রাণকে সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত গর্ব করছি। আপনার সুস্থ ও দীর্ঘ কর্মময় জীবন আমাদের কাম্য। আপনাকে আমাদের সশ্রদ্ধ অভিনন্দন।
মানপত্র তুলে দেওয়া হয়েছে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত মহাশয়ের হাতে। এবারে আরেক বরিষ্ঠ সাংবাদিক স্বপন কুমার ভট্টাচার্যকে আমরা সম্মান জানাবো। আমাদের এই মঞ্চে সম্মান তুলে দেবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়। আমরা এবারে সম্মান জানাচ্ছি শাল চাদর পরিয়ে শ্রী স্বপন কুমার ভট্টাচার্য মহাশয়কে। শাল চাদর পরিয়ে সম্মান জানাচ্ছি আমরা রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক শ্রী স্বপন কুমার ভট্টাচার্য মহাশয়কে। শাল চাদরের পর নগদ অর্থরাশি 5,000 টাকার অর্থরাশি সাম্মানিক হিসেবে আমরা তুলে দিলাম এবং মিষ্টি মুখ আমরা তুলে দিলাম, মিষ্টি তুলে দিলাম। এবারে মানপত্র আমরা তুলে দেব বরিষ্ঠ সাংবাদিক স্বপন কুমার ভট্টাচার্য মহাশয়ের হাতে। তুলে দিচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়। এরপরেই আমরা তাদের সম্মান জানানোর পর এই সংবাদ জগতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় প্রথমেই অরুণনাথ মহাশয়ের হাতে আমরা এক্রিডিয়েশন কার্ড তুলে দিলাম। এরপর শ্রোতারঞ্জন খেসা মহাশয়, শ্রোতারঞ্জন খেসা মহাশয় আপনি যদি মহাশয় মঞ্চে আসছেন। শ্রী শ্রোতারঞ্জন খেসা মহাশয়ের পর শেখর দত্ত মহাশয় আমাদের মঞ্চে রয়েছেন। এবারে শ্রোতারঞ্জন খেসা মহাশয়ের হাতে আমরা এক্রিডিয়েশন কার্ড তুলে দেব। যারা 25 বছর বা তার বেশি সময় ধরে এই সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত, যাদের বয়স 65 বা তার বেশি। এবারে শেখর দত্ত মহাশয়ের হাতে আমরা তুলে দিচ্ছি এক্রিডিয়েশন কার্ড। তারপর সঞ্জীব দেব মহাশয়, প্রদীপ দত্ত ভৌমিক মহাশয়, তারপরে জয়ন্ত কুমার ভট্টাচার্য মহাশয়। তারা এই মুহূর্তে আমাদের এই প্রেক্ষাগৃহে উপস্থিত রয়েছেন। সঞ্জীব দেব মহাশয়ের হাতে আমরা তুলে দিলাম। তারপর প্রদীপ দত্ত ভৌমিক মহাশয়ের হাতে আমরা এক্রিডিয়েশন কার্ড তুলে দিচ্ছি। তারপরে পরিতোষ বিশ্বাস শ্রী পরিতোষ বিশ্বাস মহোদয়ের হাতে আমরা এই কার্ড তুলে দিচ্ছি। তুলে দিচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়। এবারে জয়ন্ত কুমার ভট্টাচার্য মহাশয়ের হাতে আমরা তুলে দিচ্ছি এক্রিডিয়েশন কার্ড। আমরা এতক্ষণ দিচ্ছিলাম যারা সংবাদ জগতে 25 বছর বা তার বেশি অতিক্রম করে নিয়েছে এবং যাদের বয়স 65 বছর বা তার বেশি। এবারে আমরা 50 বা তার থেকে বেশি 65 বছরের নিচে যাদের বয়স রয়েছে এবং যাদের এই অভিজ্ঞতা 20 বছর বা তার বেশি সময় ধরে যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত, তাদের মধ্যে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে শ্রী প্রণব সরকার মহোদয়। তাঁর হাতে আমরা তুলে দিলাম এক্রিডিয়েশন কার্ড। এবারে মানস পাল মহাশয়ের হাতে আমরা তুলে দিব এক্রিডিয়েশন কার্ড। তুলে দিচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। সঙ্গে রয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাশয় সহ অন্যান্য সকল অতিথিরা। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের হাতে আমরা দেববর্মা
তার হাতে আমরা প্রেস জ্যাকেট তুলে দিতে অনুরোধ করছি রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়কে। সঙ্গে রয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মহোদয় সহ অন্যান্য সকল অতিথিরা। প্রথমেই ওয়েস্ট ত্রিপুরার হয়ে রঞ্জিত দেববর্মা চিনি ঘোরাঙের প্রতিনিধি প্রেস জ্যাকেট আমরা তুলে দিলাম। সিপাহীজলার সাধন দেবনাথ স্যান্দন পত্রিকা তুলে দিতে অনুরোধ করছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মহোদয়কে। প্রেস জ্যাকেট আমরা তুলে দিচ্ছি সাধন দেবনাথ মহাশয়ের হাতে। এরপরই গোমতী জেলার থেকে বিট্টু মজুমদার বর্তমান ত্রিপুরা তুলে দিতে অনুরোধ করছি রাজ্যের আগরতলা প্রেস ক্লাবের সেক্রেটারি শ্রী প্রণব সরকার মহাশয়কে। বিট্টু মজুমদারের হাতে আমরা প্রেস জ্যাকেট তুলে দিচ্ছি। তারপরই সাউথ ত্রিপুরার হয়ে অনুশ্রী ভট্টাচার্য লাইভ ত্রিপুরা তুলে দিতে অনুরোধ করছি তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব শ্রী পি কে চক্রবর্তী মহাশয়কে। অনুশ্রী ভট্টাচার্যের হাতে এরপরে নর্থ ত্রিপুরার হয়ে মৃন্ময় কান্তিনাথ নিউজ বাংলা ভাইস প্রেসিডেন্ট আগরতলা প্রেস ক্লাব শ্রী অরুণনাথ মহাশয়কে তার হাতে প্রেস জ্যাকেট তুলে দিতে অনুরোধ করছি। এরপরে ঊনকোটির হয়ে সুকান্ত চক্রবর্তী প্রতিবাদী কলাম তার হাতে প্রেস জ্যাকেট তুলে দিতে অনুরোধ করছি তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা শ্রী রতন বিশ্বাস মহাশয়কে। সুকান্ত চক্রবর্তী প্রতিবাদী কলমের হয়ে সুকান্ত চক্রবর্তী। ধলাই জেলার জনার্ধন চাকমা ফোকাস ত্রিপুরার হয়ে জনার্ধন চাকমা তার হাতে এই প্রেস জ্যাকেট তুলে দিতে অনুরোধ করছি শ্রী শেখর দত্ত মহাশয় এবং স্বপন কান্তি ভট্টাচার্য মহাশয়কে, রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক। এবারে আরেকটা খোয়াইয়ের হয়ে পার্থ বিশ্বাস, খবর 24, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহাশয় তার হাতে এই প্রেস জ্যাকেট তুলে দিয়েছেন। আমরা মাত্র 8টি প্রেস জ্যাকেট এই মঞ্চে দিলাম আপনাদের, আর বাকি যেগুলো রয়েছে আরো অনেক প্রেস জ্যাকেট রয়েছে সেগুলো হলের বাইরে অনুষ্ঠান শেষে আমরা আপনাদের হাতে তুলে দেব। তাদের বিগত দিনে সংবাদ জগতে ভূমিকার জন্য সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে। সম্মানিত শেখর দত্ত মহোদয়, উপস্থিত স্বপন ভট্টাচার্য মহোদয় এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সম্মানিত অরুণনাথ মহোদয়, আমার সামনে যারা রয়েছেন আমি দেখতে পাচ্ছি ভেটারেন জার্নালিস্ট, ডিস্টিংগুইশড জার্নালিস্ট, যাদেরকে সম্মাননা জ্ঞাপন করা হয়েছে অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের মাধ্যমে। আমাদের জয়ন্ত ভট্টাচার্য মহোদয়, সতীরঞ্জন কৃষা মহোদয়, আমাদের সঞ্জীব দা, জয়ন্ত দেবনাথ, মানুষদা ছিলেন, বা যারা মিডিয়া জগতে বিভিন্ন হাউস থেকে প্রতিনিধিত্ব করছেন, সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমার সারা রাজ্য থেকে যারা সংবাদপত্রের সঙ্গে যুক্ত বন্ধুরা এসেছেন তাদেরকেও আজকের এই অনুষ্ঠানে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি। এখানে প্রতিবারই আমরা তথ্য সংস্কৃতি দপ্তর এবং আগরতলা প্রেস ক্লাব যৌথভাবে এই প্রেস ডেকে পালন করে থাকি। প্রেস ডে মানে যারা সংবাদপত্রের সঙ্গে যুক্ত বা সাংবাদিকতার সঙ্গে যুক্ত, এই দিনটিতে তাদেরকে আমরা স্মরণ করে থাকি এবং তাদেরকে কি করে আরো মানসিক দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যাতে করে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে যাদেরকে আমরা জানি সংবাদপত্র বা সংবাদ মাধ্যম, সেই চতুর্থ স্তম্ভকে আরো শক্তিশালী করতে। এখানে এমন অনেক ব্যক্তিরা রয়েছেন যাদেরকে আমরা দীর্ঘদিন ধরে চিনি, জানি এবং দেখে এসেছি, এবং তাদের
কেরিয়ারে, তাদের প্রফেশনে আমরা কখনো দেখিনি যে তারা তাদের আদর্শ থেকে সেখানে বিচ্যুত হয়েছে। আজকে সরকার বা দপ্তর বিগত দিনেও আমরা সেই সমস্ত ব্যক্তিদেরকে সম্মান জ্ঞাপন করেছি দপ্তরের তরফ থেকে, এবং আগামী দিনেও আমরা সেই ধারাবাহিকভাবে সেই প্রথাকে আমরা চালিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছি। আজকে যাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে, এখানে মঞ্চে যারা আছেন, শেখরদা, সম্মানিত স্বপন ভট্টাচার্য মহোদয়, আমরা উদ্যোগ নিয়েছিলাম যে বিগত দিনে কিভাবে তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা যায়, কিন্তু বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি। কিন্তু ধীরে ধীরে আমরা, যেমন বিগত বছর আমরা একটা বিশাল অংশের সংবাদ জগতের সঙ্গে যুক্ত যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, সিনিয়র সাংবাদিক বন্ধুরা, তাদেরকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছি। আবার এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সিনিয়রিটির দিক থেকে 1 এবং 2 জনকে দেব, এবং এতে করে প্রস্তাব আরো এসেছিল, কিন্তু আমরা বিভিন্ন দিক চিন্তা করে যে এবার আমরা শেখর দত্ত এবং স্বপন ভট্টাচার্যকে প্রদান করব, এবং আগামী দিনে আমরা অন্য জনরা যারা প্রস্তাব ছিল তাদেরকে আমরা চিন্তা ভাবনা করব কি করে তাদেরকে সম্মাননা প্রদান করা যায়। এর অর্থ এই নয় যে আমরা কাউকে খাটো করে দিচ্ছি। দপ্তরে, সরকারে কিছু বাধ্যবাধকতা থাকে, কিছু জিনিস মেনে চলতে হয়। সেই দিক থেকে বিচার করে, বিশ্লেষণ করে, বিবেচনা করে আমরা এবারকার সিদ্ধান্ত সেটা গ্রহণ করেছি। এখানে যারা উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুরা, বিশেষ করে আজকে আপনাদের দিন, আমি আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই প্রেস ডে উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীও বক্তব্য রাখবেন, এবং উনি বরাবর আমাকে বলেন যে সংবাদপত্র এবং সাংবাদিক যারা যুক্ত রয়েছে তার সঙ্গে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সঙ্গে, কি করে তাদেরকে আরো এম্পাওয়ার্ড করা যায়, কি করে তাদের আরো সামাজিক, অর্থনৈতিক যে বুনিয়াদ বা তাদের যে পরিকাঠামো, সেটাকে কি করে আরো উন্নত করা যায়। এবং সেই দিক থেকে আমাদের সরকার এবং আমাদের দপ্তর আমরা কাজ করে চলেছি। এখানে প্রেস ক্লাবের মাননীয় সম্পাদক আছেন, আমার সঙ্গে যখন প্রায়ই কথা হয়, সাংবাদিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমাদেরকে বলেন, লিস্ট পাঠান, কাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করতে হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, আমাদের যখন ক্যাবিনেট সিদ্ধান্তগুলো হয়, বিভিন্ন সাংবাদিকদের যেমন অ্যাক্রিডিয়েশন, আমি আনন্দের সঙ্গে বলছি যে আমরা খুব শীঘ্রই এক দফা মিটিং হয়ে গেছে আমাদের। আমরা তার আগে মিটিং করে বিভিন্ন সাংবাদিক বন্ধুদেরকে উপস্থিতিতে হাউসের সঙ্গে কথা বলে আমরা বলেছিলাম যে 176 জন অ্যাক্রেডিটেড জার্নালিস্টরা রয়েছেন, আমরা সংখ্যাটা আরো বৃদ্ধি করতে চাই। কারণ আমরা যে হেলথ ইন্স্যুরেন্স করব, সেই হেলথ ইন্স্যুরেন্স আমরা যদি অ্যাক্রেডিটেশন না থাকে আমরা সেটা করতে পারছিলাম না। আমরা চাই টু গিভ ম্যাক্সিমাম কভারেজ। যারা গ্রামেগঞ্জে থেকে, মফস্বল এরিয়া থেকে আসছেন, তাদেরকে কিভাবে এই কভারেজের মাধ্যমে আন্ডারে নিয়ে আসা যায়। এবং এতে করে হাউসগুলো থেকে আমরা ইনভাইট করেছিলাম যে আপনারা নাম পাঠান। অনেকে বলেছিল যে আমরা এত ভেটারেন জার্নালিস্ট, এখন যদি নতুন কেউ আসে তবে আমাদের সেখানে সম্মানহানি হবে। কিন্তু আমরা তাদেরকে বুঝিয়ে যে প্রত্যেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে, কেউ সিনিয়র, কেউ জুনিয়র, এতে করে একটা কার্ড নিয়ে কারোর সিনিয়রিটি চ্যালেঞ্জ হবে না। একটা কার্ড নিয়ে বরং আমরা বছরে যে 3 লক্ষ টাকা, সেই 3 লক্ষ টাকার যে আমরা ইন্স্যুরেন্সটা করতে চাইছি, সেটা আমরা তাদেরকে কাভারেজ দিতে পারবো। আমাদের লক্ষ্যটা হচ্ছে মহৎ, যাতে করে বিনা চিকিৎসায় এ রাজ্যের কোনো সাংবাদিক, অ্যাক্রেডিটেড জার্নালিস্ট যারা রয়েছেন, তাদের যেন মৃত্যুবরণ করতে না হয়। এটাই আমাদের উদ্দেশ্য, এবং আমি মনে করি দপ্তরের মন্ত্রী হিসাবে যেটা আমাদের উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য। এবং সেক্রেটারি আছেন, ডাইরেক্টর আছেন, এই ইন্স্যুরেন্স দিয়ে আমরা অনেক দূর এগিয়েছি। এবং আজকে আমি যেটা শুনলাম যে টেন্ডারে একটা কোম্পানি পার্টিসিপেট করেছে, এবং আমি বলেছি, সেক্রেটারি সাহেব বলেছেন যে দেখে শুনে সেটাকে ফাইনাল করার জন্য। এবং খুব শীঘ্রই আমাদের মিটিং হয়ে গেছে, সিলেকশন ও প্রসেস চলছে। কিছু কিছু নাম যাদেরকে অনেকে চেনে না, কিছু কিছু নাম যাদের সঙ্গে সাংবাদিকতা বা সংবাদ মাধ্যমের কোনো যোগাযোগ নেই,
এবং কিছু কিছু নাম যেগুলো নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেখানে অবজেকশন আসছে, সেই নামগুলো নিয়ে আমরা আবার রিভিউ করব, পুনরায় বিবেচনা করব। আমরা লিবারেল দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছি যে কি করে ম্যাক্সিমাম অ্যাক্রিডিয়েশন প্রদান করা যায়, কিন্তু যদি ক্রাইটেরিয়া ফুলফিল না করে তবে আমরা সেখানে কিছু করতে পারবো না। একটা বিশেষ অংশে সাংবাদিক বন্ধুরা তাদেরকে যুক্ত করা হচ্ছে বিভিন্ন হাউস থেকে, কারণ বরাবরই আমরা বলি আমাদের গভর্নমেন্ট, আমাদের মুখ্যমন্ত্রী এটা প্রো মিডিয়া। সাংবাদিক এবং সংবাদ মাধ্যমকে এই সরকারের আমলে যে পরিমাণ লিবার্টি প্রদান করা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, আমি এখানে আজকের সভাপতি যিনি, ওনাকে আমি বলছিলাম, উনি ভাষণ রেখে বলছিলেন, আমার দৃষ্টি আকর্ষণীয় করেছেন। কি বলছিলেন? যে তথ্যমন্ত্রীর কাছে আমাদের কিছু দাবি থাকবে, আমাদের কিছু দাবি দেওয়া আছে, সেগুলো যেন উনি দেখেন। উনি যখন আমার পাশে গিয়ে বললেন, আমি জিজ্ঞাসা করলাম যে দাবিটা কি স্পেসিফিক। উনি বলছেন যে না, দাবি তো মোটামুটি হয়ে গেছে, তো একটা দাবি আছে, সেই দাবিটা পূরণ করে দিলেই আমরা খুশি। কি? সংবাদপত্রের রেটটা, অ্যাডভার্টাইজমেন্টের রেটটা যদি একটু বাড়ানো যায়। আমি বললাম যে এটা বললেই পারতেন, কারণ যারা সামনে রয়েছে তারা ভাববে না জানি আরো কত দাবি রয়েছে। তা আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলছি যে আমরা আলোচনা হয়েছে, আমরা এটা ফিল করতে পারি, বুঝতে পারি যে বর্তমান যে রেট, সে রেটে আজকের মার্কেট রেটে সমস্ত কিছুর দাম বৃদ্ধি পাচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে একটা শিল্প হিসেবে ভাবি সংবাদপত্রকে, তবে এটা রেট বৃদ্ধি হওয়া দরকার। আমরা আলোচনা করেছি এবং ডাইরেক্টর সাহেবকে বলা হয়েছে, ফাইল প্রসেস করা হয়েছে, এই রেটটাকে কি করে বাড়ানো যায়। আগামী দিনে আমরা খুব শীঘ্রই সেই সংবাদপত্রের অ্যাডভার্টাইজমেন্টের যে রেট, সেটা আমরা বৃদ্ধি করব। আজকের এই সভা থেকে, প্রেস ডে উপলক্ষে আমাদের এই কর্মসূচি থেকে আমরা সেটা ঘোষণা দিয়ে যেতে চাইছি দপ্তরের তরফ থেকে। পাশাপাশি আপনারা বলুন, যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন বা পেপারের যারা কর্ণধার এখানে রয়েছেন, অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন বাবদ আগে আপনারা কত টাকা পেতেন, এখন আপনারা কত পাচ্ছেন? ইউ জাস্ট আস্ক ইয়োরসেলফ যে আগে আমার প্রতিদিন কত অ্যাড পেতাম, মাসের শেষে কত পেতাম, বছরে কত পেতাম, আর আজকে আমরা কত পাচ্ছি। আগে এই দপ্তরের বাজেট ছিল 40 কোটি টাকা, আজকে এই দপ্তরের বাজেট প্রায় 100 কোটি টাকার কাছে চলে গেছে। গত এক বছরে 40 কোটি টাকা থেকে এই আইসিএ দপ্তরের বাজেট আজকে অলমোস্ট 100 CR, 100 কোটি টাকা। তো 100 কোটি টাকা যদি আইসিএ দপ্তরের বাজেট হয়, তবে টাকাটা কোথায় যাচ্ছে? মেজর একটা টাকা অ্যাডভার্টাইজমেন্ট বাবদ আপনাদের কাছে যাচ্ছে। আমি একটু সাইট এন এক্সাম্পল আমি আপনাদেরকে বলছি। আমাদের সুশাসন কর্মসূচি চলছে প্রতি ঘরে ঘরে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, এটা ওনার মস্তিষ্ক প্রসূত যে আমি চাই রাজ্যের সংবাদপত্রের কাছে, পত্রিকার কর্ণধারদের কাছে কিন্তু অর্থ যাক। তা আমি বললাম যে আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছি যথেষ্টভাবে, ফুল পেজ, হাফ পেজ, কোয়ার্টার পেজ আমরা তো দিচ্ছি। বলছে না, এই একটা আমাদের কাছে একটা সুযোগ রয়েছে, সেটা কি যে প্রতি করে সুশাসন, আমাদের রাজ্য সরকারের যে কর্মসূচিগুলো বিভিন্ন দপ্তরের, সেগুলো মানুষের কাছে পৌঁছতে হবে। এতে করে যে আপনারা যে দেখছেন স্কাই বাস উপরের যে প্রতিদিন যে আমাদের যাচ্ছে প্রতিটা পেপারের উপরে, এটা ওনার মস্তিষ্ক প্রসূত। এবং আপনারা দেখুন একটা হাউসে প্রতিদিন এই যে একটা যাচ্ছে, এতে করে ফিনান্সিয়ালি আপনাদের কতটুকু বেনিফিট হচ্ছে। এবং এই কর্মসূচি আমাদের আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত চলবে, কারণ আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, এবং সেই দিনকে সুশাসন দিবস হিসেবে পালন করা হয়। এবং এই ডেতেই আমরা কালমিনেট করব সুশাসন দিবসের 25শে ডিসেম্বর সমাপ্তি অনুষ্ঠান হবে। তো স্বাভাবিকভাবে 25 তারিখ পর্যন্ত প্রতিটি সংবাদপত্রে এই অ্যাডটাকে আমরা কন্টিনিউ করব, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ডিজায়ার করেছেন। তো এতে করে অর্থ দপ্তর থেকে যে পরিমাণ অর্থ আমাদেরকে প্রদান করা হয়েছে, সেটা 70% অর্থ অ্যাডভার্টাইজমেন্ট বাবদই খরচা করা হচ্ছে রাজ্যের সংবাদ মাধ্যমকে, অর্থাৎ প্রিন্ট মিডিয়াকে এবং ইলেকট্রনিক মিডিয়াকে, প্রতিটা ক্ষেত্রে, যাতে করে মিডিয়া এবং সাংবাদিক এবং সংবাদ মাধ্যম
যাতে করে উপকৃত হয় সেই জিনিসটাই আমাদের সরকার বা আমাদের দপ্তর সেটা আমরা কাজ করে যাচ্ছি। আমি প্রত্যেকের কাছে বলবো যে একটু পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে, এখন আমি লিস্ট দিলাম, আমি নাম প্রস্তাব করলাম, দপ্তর কেন সেটা বিবেচনা করলো না, আমি যেটা বলবো সেটাই হতে হবে, আমার মন মতো না হলে আমি বয়কট করব, আমি যাব না, বা আমি অন্যরা যেন মিটিংয়ে না আসে, কর্মসূচিতে না আসে আমি প্রভোগ করব, সেগুলি তো মেনে নেওয়া যাবে না। আলোচনা করা যেতে পারে, কিন্তু ইউ ক্যানট ডিকটেট দ্য টার্ম। দপ্তর কি করবে, সরকার কি করবে, মাননীয় মুখ্যমন্ত্রী কি করবে, কে ডাইরেক্টর থাকবে, কে সেক্রেটারি থাকবে, এটা এক্সক্লুসিভলি প্রিরোগেটিভ অফ দ্য গভর্নমেন্ট, প্রিরোগেটিভ অফ দ্য চিফ মিনিস্টার, অনারেবল চিফ মিনিস্টার। নোবডি ক্যান ডিকটেট দ্য টার্ম। আমি পরিষ্কার ভাষায় আজকে দায়িত্বহীন ভাষায় বলে দিয়ে যেতে চাইছি। আলোচনা করা যেতে পারে, দেনা পাওনা নিয়ে আমরা রয়েছি কথা বলার জন্য, কিন্তু আমি যেটা বলবো সেটাই হতে হবে। নতুবা সরকার ভালো না, ব্যক্তিগত আক্রমণে চলে আসবো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তথ্যমন্ত্রীর বিরুদ্ধে, উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। এই জিনিসগুলো আগে মনে লাগতো, এখন আর মনে লাগে না। আগে ভাবতাম আমার বিরুদ্ধে লেখা উঠেছে, এখন আর ভাবি না এই জিনিসগুলো। সুতরাং আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে, আবারও বলছি, আমি ডে ওয়ান থেকে বলছি যে আমরা এই সরকার, মুখ্যমন্ত্রী, তথ্যমন্ত্রী প্রত্যেকে আমরা প্রো পিপল এবং প্রো মিডিয়া। আপনারা বলুন, মিডিয়া জগতের সঙ্গে পুরুধা ব্যক্তিত্বরা রয়েছেন, 25 বছর একটা সরকার দেখেছেন, এত ফ্রি ফ্র্যাঙ্ক অ্যাটমসফিয়ারে কথা বলতে পেরেছেন কিনা? অ্যাডভার্টাইজমেন্ট বাবদ বর্তমান যা অর্থ পাচ্ছেন, প্রতিনিয়ত পাচ্ছেন, এবং আমরা সিদ্ধান্ত হয়েছে প্রতি মাসে আপনাদের বিল মিটিয়ে দেওয়া হবে। যারা হাউসগুলো রয়েছে বিল সাবমিট করবেন, প্রতি মাসে আপনাদের বিল সেখানে মিটিয়ে দেওয়া হবে। এগুলো আমাদের সিদ্ধান্ত। আর আগে বছরে একবার বিল, দুবার বিল পেতেন কিনা আপনারা বিচার করে দেখুন, বিশ্লেষণ করে দেখুন। তো এই যে চেঞ্জ, পরিবর্তন, চিন্তাধারা, এটা কি পরিবর্তন বলে? এবং এই পরিবর্তনটাই আমরা চাই। আগামী দিনে আমাদের আরো অনেক চিন্তাধারা রয়েছে, শুধু মিডিয়া নিয়ে নয়। তথ্য সংস্কৃতি দপ্তর, আপনারা জানেন, আগামী 8 থেকে 10 দিনের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের বহু কাঙ্ক্ষিত প্রথম ফিল্ম ইনস্টিটিউট আমরা চালু করতে চলেছি, উদ্বোধন করতে চলেছি সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের সঙ্গে। সমস্ত কিছু তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। নজরুল কলা ক্ষেত্রে আমরা সেটাকে প্রাথমিকভাবে শুরু করব, এবং 100 জনের উপর সেখানে স্টুডেন্ট সেখানে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করেছে। আমরা শর্ট টার্ম কোর্সে 3 রকম কোর্সে সেখানে তাদেরকে ভর্তি করব। এটা এ রাজ্যে চলচ্চিত্র, আমি সেটা বলছি না যে রাতারাতি এখানে বলিউডের মুভি তৈরি হয়ে যাবে, কিন্তু যারা আগ্রহ প্রকাশ করছেন, উত্তরপ্রদেশ থেকে ফোন আসছে, বাংলাদেশ থেকে ফোন আসছে, যোগাযোগ করা হচ্ছে, কিন্তু আমরা বলেছি আমাদের রাজ্যের বাইরে আমরা কাউকে অ্যালাউ করবো না। সুতরাং যারা ভর্তি হবে আমাদের রাজ্যে তারাই ভর্তি হবে। প্রসেস চালু রয়েছে। আগামী 8 থেকে 10 দিনের মধ্যে আমরা ত্রিপুরার প্রথম ফিল্ম ইনস্টিটিউট আমরা চালু করতে চলেছি। কালচারাল ক্ষেত্রে, সংস্কৃতিগত দিক থেকে আমরা রাজ্যের মানুষের চিন্তাধারাকে বদলে সাংস্কৃতিক মানসিকতা সম্পন্ন, রাজনীতির কচকচানি থেকে বেরিয়ে এসে, যেটা বিগত দিনে ছিল, যে দপ্তরকে ব্যবহার করে কি করে আমার সংগঠনকে শক্তিশালী করা যায়। আজকে আপনারা বলুন, যারা তথ্য সংস্কৃতি দপ্তরের সঙ্গে যুক্ত হয়েছেন, কোনো রাজনৈতিক কচকচানি রয়েছে কিনা? একটা পজিটিভ, কনস্ট্রাকটিভ, ইনোভেটিভ অ্যাটমসফিয়ারে আমরা কাজ করতে চাই, যাতে করে রাজ্যের উন্নয়নে আমরা একটা অগ্রণী ভূমিকা পালন করতে পারি। এবং আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে উনি প্রতি ঘরে সুশাসন যে কর্মসূচি আমাদের, সেটাকে বাস্তবায়িত করার জন্য তথ্য সংস্কৃতি দপ্তরকে দায়িত্ব প্রদান করেছেন। এবং আমরা প্রতিটি জেলায়, এ রাজ্যে প্রতিটি মহকুমাতে, প্রতিটা ব্লকে, 58টা ব্লক, আমাদের 23টা সাব ডিভিশন, 8টা অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা, প্রতিটা জায়গায় আমরা স্যাচুরেশন লেভেলে, পঞ্চায়েত স্তরে
আমরা মানুষের যে বিভিন্ন স্কিমগুলো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সেগুলোকে পৌঁছে দেওয়ার জন্য এই সুশাসন কর্মসূচি আমরা পালন করছি বন্ধুরা। আজকে প্রতিটা ক্ষেত্রে ডাবল ইঞ্জিন সরকারের কথা যে আমরা বলি, কৃষি কলেজে আজকে আমাদের একটা কর্মসূচি ছিল, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি গিয়ে সেখানে একটু একটা এক্সিবিশন তার আয়োজন করেছে। কৃষি কলেজের প্রিন্সিপাল, ফিশারি কলেজের যে ডিন, আইসিআর এর যিনি জয়েন্ট ডাইরেক্টর এখানে রয়েছেন, বলছেন আমি প্রথম গিয়ে দেখি মাননীয় প্রধানমন্ত্রীর ছবি কৃষি কলেজে যে এক্সিবিশন রয়েছে তার মধ্যে ছোট ছোট ডিসপ্লে করা হয়েছে ফ্ল্যাক্স আকারে, রোডস, ব্রিজেস, বিভিন্ন দপ্তরের কর্মসূচিগুলো। তো আমি জিজ্ঞাসা করলাম যে কৃষি কলেজ, এখানে কৃষি সম্পর্কিত জিনিস থাকবে, এখানে বিল্ডিং, রোডস এগুলো কেন এসছে? তারপর ধীরে ধীরে দেখলাম যতই এগুচ্ছি তত কৃষির বাইরে যে বিভিন্ন দপ্তরের কাজকর্মগুলো আমাদের সুশাসনের, মানে 14 সাল থেকে মোদিজির প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমাদের কি কি উন্নতি হয়েছে, ভারতবর্ষটা কিভাবে ট্রান্সফরমেশন, পরিবর্তন হয়েছে, সেই জিনিসগুলোকে উল্লেখ করা আছে। তখন আমাকে বলছে যে স্যার আপনি তো জানেন এবারকার যে আমাদের নতুন যে এডুকেশন পলিসি, এই এডুকেশন পলিসিতে সমস্ত কিছু রাখা হয়েছে। ইটস এ কম্পোজিট স্ট্রাকচার। খেলাধুলা রয়েছে, তার মধ্যে সাংস্কৃতিক বিকাশ ঘটানোর জন্য বিভিন্ন জিনিস রয়েছে, পড়াশোনা রয়েছে। তো বর্তমান এডুকেশন পলিসিকে যদি আমরা ফলো করি তবে শুধু শিক্ষা নয়, খেলাধুলা, সংস্কৃতি, বিজ্ঞান নিয়ে চিন্তা ভাবনা, প্রতিটা ক্ষেত্রে সেখানে জানতে হবে এমন একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। তো আমরাও চাইছি আমাদের এখানে যারা কৃষকরা আসেন তারা যেন শুধু কৃষি নিয়ে নিজেদেরকে কনফাইন্ড না রাখেন, আবদ্ধ না রাখেন। তারা যেন মোদিজি ব্রিজ কটা করেছেন, রোড নিয়েও পিডব্লিউডি নিয়ে কথা বলতে পারেন, তারা যাতে এআরডি নিয়ে কথা বলতে পারেন, তারা যাতে ওই পানীয় জল নিয়ে কথা বলতে পারেন। দে শুড নো এভরিথিং। তাদের সবকিছু জানতে হবে, তবেই আমরা মনে করব যে প্রকৃত দেশে কি হচ্ছে উন্নয়নের নিরিখে সেই জিনিসগুলো তারা জানতে পারবে। একে একে যখন জিনিস দেখলাম সত্যি আমার কাছে জিনিসটা ভালো লাগলো যে শুধু কৃষির মধ্যে না, একটা কৃষক কাদেরকে বলি আমরা, একটা গ্রামে যে গরিব প্রান্তিক চাষি যে নিজের কৃষির বাইরে সারা দেশে কি হচ্ছে অধিকাংশ কৃষক তারা জানে না। কিন্তু আজকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে কৃষি কলেজের তরফ থেকে, যাতে করে ওই কৃষককে সমস্ত দিক থেকে তাকে জ্ঞান প্রদান করা যায়। তো এই যে জিনিসটা, চিন্তাধারাটা, যে আমার চিন্তা ভাবনা করতে হবে একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে, কনজারভেটিভ অ্যাপ্রোচ থেকে বেরিয়ে এসে, একতরফা বন্ধা চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে আমাকে চিন্তা ভাবনা করতে হবে, যাতে করে আমার সামগ্রিক বিকাশ আমরা করতে পারি। এটাই হবে পরিবর্তন। বা এই চিন্তাধারা নিয়ে আপনারা সবাই এগিয়ে যাবেন। আপনারা যারা সংবাদপত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা জনমত তৈরি করেন। তো স্বাভাবিকভাবে আমি ব্যক্তিগতভাবে আমার ভিউজটাকে আমি নিউজ আকারে তুলে দিলাম, আমি মুখ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করে দিলাম জনগণের সামনে। মানুষ এখন বোকা নয়, মানুষ সবকিছু জানে, বোঝে, কিন্তু আপনার লেখনির মাধ্যমে আপনি মুখ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করে দিলেন, তথ্যমন্ত্রীকে দিলেন, যখন যাকে ইচ্ছে হলো ক্যারেক্টার অ্যাসাসিনেট করে দিলেন। দিস ক্যানট বি টার্মড এজ ট্রু জার্নালিজম। এটা সঠিক জার্নালিজম নয়। এখানে অনেকে বলবেন যে আমাদেরকে জার্নালিজমের পাঠ শেখাচ্ছে, বয় অফ ইয়েস্টারডে। আমি যেটা মনে করি, সো ফার মাই আন্ডারস্ট্যান্ডিং, এটা জার্নালিজম নয়। সেক্রেটারি প্রথম ওনার ভাষণে বলেছেন যে সরকারের কোনো আমলা, কোনো অফিসার, কোনো মন্ত্রীর যদি ভুল ত্রুটি থাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করুন, যেটা করলে জনগণ উপকৃত হবে। আমি ডিডব্লিউএস দপ্তরের মন্ত্রী, 55% 3% থেকে আমরা কভারেজ দিয়েছি ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন। প্রতিদিন যখন কোনো সময় সকালবেলা সংবাদ মাধ্যমে দেখি যে গন্ডাছড়াতে বা পানিসাগরে বা চরিলামে রাস্তা অবরোধ হয়েছে জলের জন্য, সঙ্গে সঙ্গে আমি সেটাকে ছবি তুলে সেক্রেটারি এবং ইঞ্জিনিয়ারকে পাঠাই। ইউ টেক দ্য স্টপ, হোয়াট ইজ গোয়িং অন, হোয়াট ওয়েন্ট রং, কোথায় ভুল হয়েছে।
তখন আমাকে রিপোর্ট আসে, স্যার এটা আমাদের কোনো দোষ নেই, হয়তো পাওয়ার ডিপার্টমেন্টের ফেলিউর, স্যার এটা আমাদের কোনো সমস্যা নেই, এটাও পাম্পর পর কিছু একটা সমস্যা হয়েছে, আমরা ট্যাঙ্কারে জল দিয়েছি, ঠিক হচ্ছে, 2 দিন লাগবে। তো মেশিনারি জিনিস নষ্ট হতেই পারে, একদিনের জায়গায় 2 দিন গেলে রাস্তা অবরোধে বসে যায় নিউজ আইটেম করার জন্য। আর নিউজ আইটেমটা এমন ভাবে আসে যে ইটস এ ফেলিউর অফ দ্য গভর্নমেন্ট, ইটস এ ফেলিউর অফ দ্য চিফ মিনিস্টার, ইটস এ ফেলিউর অফ দ্য কনসার্ন মিনিস্টার। এই হিসাবে নিউজটাকে প্রদান করা হয় যাতে মানুষের মধ্যে একটা কনফিউশন আসে। ঠিক তেমনি রাজনীতিগত ভাবে এমন ভাষা ব্যবহার করা হয়েছে বিগত কয়েক মাসে, আমি নাম নাই বললাম, আপনারা সবাই জানেন, পড়তে ইচ্ছে হয় না। একদিকে মুখ্যমন্ত্রীকে ফোন করে বলছে যে আমার আত্মাটা শান্তি হয়েছে, যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানো হয়েছে। পরের দিন সংবাদপত্রে বেরোচ্ছে যে ব্যর্থ লোককে মুখ্যমন্ত্রী বসানো হয়েছে। এই যে ডুবিয়াস রোল, এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এই জিনিসটা থেকে আমার আপনাদের কাছে একটা ক্ল্যারিয়েন্ট কল, সাংবাদিক বন্ধুরা, তার থেকে আপনারা বেরিয়ে আসুন। কোনো কনফিউশন যদি থাকে, ওপেননেস নিয়ে আপনারা ডিসকাশনে আসুন। বাট অ্যাগেন আই রিপিট, প্লিজ ডোন্ট ট্রাই টু ডিক্টেট দ্য টার্ম। আমার দপ্তর কি করে চলবে মুখ্যমন্ত্রী ঠিক করবে, মন্ত্রী ঠিক করবে, সেক্রেটারি ঠিক করবে, ডাইরেক্টর ঠিক করবে, আমরা ঠিক করব। একটা উদাহরণ দিন যে সাংবাদিক বন্ধুরা গেছে কোনো দাবি নিয়ে, যারা সোশ্যাল মিডিয়া চালায়, যারা চ্যানেল সোশ্যাল মিডিয়াতে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে, এখানে ডাইরেক্টর সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, পিকে গোয়েল তখন আমাদের সেক্রেটারি ছিলেন, প্রদীপ বাবু ছিলেন না। আমরা বলেছি যে স্টার্ট আপ হিসাবে নিউ কামারদেরকে ট্রিট করতে হবে। আমরা বলছি যে স্টার্ট আপ, ভোকাল ফর লোকাল, মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এই ইয়ং জেনারেশন নিউ কামারদেরকে যদি আমরা প্রায়োরিটি না দিই, এনকারেজ না করি, তবে তারা ডিমোরালাইজড হবে। কি নেবে? কিছু অ্যাড নেবে, মাসিক কিছু অর্থ পাবে, এটা দিয়ে তাদের পরিবার পরিচালনা করবে। আমি ডাইরেক্টর সাহেবকে বললাম যে আনলিস্টেড বলে কিছু থাকবে না, যারা নিউ কামার্স তাদেরকে অ্যাকোমোডেট করুন সি ক্যাটাগরিতে, বি, এ এই ক্যাটাগরি করে দিন, পেপারের ক্যাটাগরাইজেশন করুন, অ্যাকর্ডিংলি অ্যাডভার্টাইজমেন্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে। আমরা চাইছি যেমন আমাদের বিরসা মুন্ডাজির গতকাল জন্ম, আমাদের মূর্তির আবরণ গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রত্যেককে অ্যাড দিয়ে দাও। রাত্র 10টার সময় ডাইরেক্টর সাহেব বলতে পারবেন, রাত্র 10টা 10:30টার সময় আমরা পাঠিয়েছি, সেটেল করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছে প্রত্যেককে দিয়ে দাও। আমরা বলেছি প্রত্যেক পেপারকে অ্যাড দিয়ে দিন, হাফ পেজ অ্যাড দিয়ে দিন। ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে অ্যাড এসছে। তো প্রতিটি ক্ষেত্রে শুধু অ্যাড নয়, আপনাদের অ্যাক্রিডিটেশন নাম্বার অফ কার্ড বৃদ্ধি করে কি করে হেলথ ইন্স্যুরেন্সের কভারেজটা আরো বৃদ্ধি করা যায়, যাতে বাৎসরিক 3 লক্ষ টাকা আপনারা পেতে পারেন। তার বাইরে যখন আমরা হেলথ ইন্স্যুরেন্স করিনি, দাবি উঠলো একটা অংশ থেকে যে হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে না, সরকার কিছুই করছে না সাংবাদিকদের জন্য, আমরা বললাম যে ঠিক আছে আমরা করব। যখন হেলথ ইন্স্যুরেন্সের ক্যাবিনেট ডিসিশন হয়ে গেল, দিদেন चीफ सेक्रेटरी बोल रहे सर हाउ दिस कैन बी डन, आप बोल रहे हैं 100% 100% सरकार देगी। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন চিফ সেক্রেটারি, তখন চিফ সেক্রেটারিকে বললাম যে কত করলে ঠিক আছে আপনি বলুন। বলছি इट शुड बी 50-50 रेशियो पे होना चाहिए। আমি বললাম নাথিং ডুইং, 50-50 नहीं होगा, बेटर लीव इट। তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন যে क्या होना चाहिए मंत्री जी बोले। আমি বললাম ঠিক আছে, I do feel there should be a contribution from the beneficiary also, so let it be 80-20। চিফ সেক্রেটারি রাজি হতে চাইলেন না। আমি অন রেকর্ড বলছি, আমি বলছি যে 80-20 যদি না হয় লিভ ইট, দরকার নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন না ঠিক है मंत्री जी जो कहते हैं वैसे करो। ক্যাবিনেট ডিসিশন নিলাম, তখন একটা অংশ থেকে বলছে হ্যাঁ এটা কি হলো নাকি, এতদিন কি বলছিল হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে না কেন, এখন যখন হেলথ ইন্স্যুরেন্সের সিদ্ধান্ত হলো তখন ওই একটা
কথা বলে fault finders will find fault even in paradise. Those who are fault finders, আমি শিখ ফেরার একটা বই পড়েছিলাম, ইউ ক্যান উইন, আপনারা অনেকেই হয়তো পড়েন, যে fault finders will find fault even in paradise. ভুল তো ধরতে হবে সরকারের সিদ্ধান্তকে। কি 3 লক্ষ টাকা হয়েছে, আরে এটা হলো নাকি, এখন সাংবাদিকদের ফ্যামিলি কেন ইনক্লুড করা হলো? আরে বাবা, আগে নিজেরটার জন্য হোক। আমরা তো বলিনি যে ফ্যামিলি মেম্বার না, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে আমরা করব, চিন্তা ভাবনা রয়েছে। কিন্তু প্রথমেই যদি আমরা বলি সাংবাদিক এবং ফ্যামিলি মেম্বার অল উইল বি কাভার্ড, তবে স্বাভাবিকভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ক্যারাকল চলে আসবে। তখন রেফারেন্স আসবে ভারতবর্ষে কোথায় কোথায় আছে, আনো কি রেশিওতে আছে। ব্যুরোক্র্যাটসরা ছিলেন সেদিন ওই উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র বাঞ্চ কাগজ নিয়ে বসেছেন, কোথায় কত রেশিও, কোথায় 60-40, কোথায় 50-50। কিন্তু আমরা আমাদের রাজ্যে 80-20 রেশিওতে আমরা করেছি। অর্থাৎ 5,000 টাকা যদি প্রিমিয়াম হয় প্রতি বছর, তবে 20% মানে হচ্ছে 1,000 টাকা সাংবাদিক বন্ধুকে দিতে হবে, আর 4,000 টাকা রাজ্য সরকার বহন করবে। পারে না প্রতি বছর। এর থেকে ফ্যাসিলিটি আর কি? আমি তো চাইছিলাম উইদাউট কন্ট্রিবিউশন থাকুক, কিন্তু সেটা করা সম্ভব না, তাই করা যায়নি। বিশ্বাস করুন, আমার সেদিন মানে যারা এটা করেছে